আমার জানাজার নামাজ সঠিক নিয়মে পড়া হয়নি, তাই আমি কবরে শান্তিতে নেই। আমাকে ঠিকঠাক মতো জানাজা পড়িয়ে আবার দাফন করে দাও, নাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সাথে করে আরো অনেক মৃত মেহমান নিয়ে আসবো, তোমাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের নিকট বসে এমন কিছুই কথা বলছি আমি। ডাক্তার আমাকে বলল, আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ কেউ রোজ তোমার স্বপ্নে সেসব কথা বলে? আমি মাথা চাকিয়ে বললাম, হ্যাঁ স্যার। শুধু এটাই না, যখন আমি জিজ্ঞাসা করি তুমি কে, সামনে আসো না কেন, তখন সে উত্তর দেয়, আমি তোমার প্রতিচ্ছবি, আমি তুমি, তুমিই আমি। ডাক্তার সাহেব একটু চিন্তা করে বলল, জটিল কেস। তোমাকে তো ঘুমের ওষুধ দিতে পারবো না, ঘুমের মাঝে তো এসব স্বপ্ন দেখো তুমি। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে ভুগছো? বেশিরভাগ কেসে এসব ডিপ্রেশনের কারণে হয়। আমি বললাম, ডিপ্রেশন কার না থাকে, পৃথিবীতে সবাই ভিন্ন ভিন্ন ডিপ্রেশনে ভোগে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার সাথেই কেন এসব হচ্ছে। আমার নাম ইকরি, বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় আদর ভালোবাসার কোনো কমতি ছিল না আমার। কিন্তু আমার 18 বছর পার হওয়ার পরই এমন স্বপ্ন দেখা শুরু করেছি। এই স্বপ্ন আমাকে না ঘুমাতে দিচ্ছে আর না জেগে থাকতে দিচ্ছে। বাবা মাকে এখন এই বিষয়ে কিছুই জানানো হয়নি, তারা টেনশন করবে বলে। আমার একটা ছেলের সাথে 3 বছর রিলেশন ছিল, রিসেন্টলি ব্রেকআপ করে নিয়েছি। শালার আমি ছাড়াও আরো 1 ডজন গার্লফ্রেন্ড আছে। এগুলো নিয়ে ইদানিং একটু ডিপ্রেশনে ভুগছিলাম। হয়তো এই ডিপ্রেশনের কারণে এমন অদ্ভুত স্বপ্ন দেখছি। তাই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসলাম। উনি আমাকে কিছু ওষুধ লিখে দিলে এবং 15 দিন পর দেখা করতে বলল। ডাক্তারের কাছ থেকে বের হয়ে এসে দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অথচ হাসপাতালের ভেতর থেকে বোঝা যায়নি। পূব আকাশে রংধনু ধরা দিয়েছে। বৃষ্টি শেষে সবাই রংধনুর ছবি তুলছে নিজের মোবাইল দিয়ে। আমি মোবাইল বের করে ছবি তুলতে যাবো, তখনই আম্মুর কল আসলো। আমি একটু বিরক্তি নিয়ে কল রিসিভ করে বললাম, কি হয়েছে আম্মু, তাড়াতাড়ি বলো, আমি রংধনুর ছবি তুলবো। আম্মু ধমক দিয়ে বলল, রাখতো রংধনু, তেলাপোকার জ্বালায় ঘরে থাকতে পারছি না, বাসা আসার সময় তেলাপোকার পাউডার নিয়ে আসিস তো। আমি বললাম, তেলাপোকাকে এত মাথায় তুলো না আম্মু, আজকে ওদের পাউডার দিবা, কালকে ওরা পারফিউম চাইবে, আমি এসব আনতে পারবো না। আম্মু বলল, আজকে বাসায় আয় তুই, তোর তেলাপোকার ভর্তা করে খাওয়াবো আমি। আমি ফোন কেটে হাসতে লাগলাম। বাসায় কয়েকদিন ধরে তেলাপোকার উৎপাত বেড়ে গেছে। তেলাপোকা দেখলে নাকি মেয়েদের ন্যাকামি বেড়ে যায়। আমি এগুলো ভয় পাই না, তবে তেলাপোকা যখন উড়াল মারে তখন মনে হয় যেন হেলিকপ্টার উঠছে, তখন একটু ভয় লাগে। আরে রংধনুর ছবি তুলতে হবে তো। ক্যামেরা অন করতেই ফ্রন্ট ক্যামেরায় আমার পিছনে একটা ভয়ানক চেহারা দেখতে পেলাম। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। তাড়াতাড়ি আবার ক্যামেরায় তাকিয়ে দেখি আমার প্রতিবিম্ব ছাড়া আর কিছুই নেই। মনের ভুল ভেবে বেশি মাথা ঘামালাম না। রংধনুর কয়েকটা ছবি তুলে নিলাম, মুখ আঁকাবাঁকা করে সেলফিও নিলাম কয়েকটা। তারপর ফোন ব্যাগে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আজকের পরিবেশটা কেমন যেন একটু থমথমে। আকাশে যেন মেঘ, আর কিছুক্ষণ পরপর মেঘের গর্জন। গাছের একটা পাতাও নড়ছে না, সবকিছু যেন কারোর আগমনে নিশ্চুপ হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলাম আশেপাশে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি কারোর দিকে না তাকিয়ে সোজা হাঁটা দিলাম। তখনই একটা ভারী কণ্ঠে পেছন থেকে কেউ বলে উঠল, স্বাগত মিক্রি। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। স্পষ্ট আমি তার কথা শুনতে পেয়েছি। মানুষগুলো এখনো সেভাবেই তাকিয়ে আছে। আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন? কেউ কিছু বলল না। হঠাৎ সামনে থেকে কেউ এসে আমাকে ধাক্কা দিল। একটা গাড়ি আমার পাশ কাটিয়ে দ্রুত গতিতে ছুটে চলে গেল। দেখলাম এটা আমার বেস্ট ফ্রেন্ড রাফসিয়া। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। রাফসিয়া আমাকে ধাক্কা দিয়ে না সরালে নির্ঘাত বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতাম। রাফসিয়া বলল, কি রে, কি হয়েছে তোর? রাস্তার মাঝে এভাবে হ্যাং হয়ে দাঁড়িয়েছিলি কেন? আর একটু হলেই তো গাড়ি উড়ে যেত। আমি হুঁশে আসলাম ওর কথায়। এতক্ষণ যেন আমি আমার মাঝে ছিলাম না। আশেপাশে তাকিয়ে দেখলাম মানুষজন যে যার মতো কাজ করছে, ছুটে চলছে। তাহলে এতক্ষণ আমি কি দেখলাম? আমাকে চুপ থাকতে দেখে রাফসিয়া বলল, কি রে, প্রেমের ভূত এখনো মাথা থেকে নামেনি? এমন করছিস কেন তুই? আমি নিজেকে স্বাভাবিক করে হেসে বললাম, না কিছু না, একটু মাথা ঘোরাচ্ছিল তাই এমন হয়েছিল। রাফসিয়া মুখে হাত দিয়ে অবাক হওয়ার ভান করে বলল, কস কি দোস্ত, তার মানে ব্রেকআপ হওয়ার আগে মধু পূর্ণিমা সেরে ফেলেছিস নাকি? আমাকে তো কিছুই বললি না এই ব্যাপারে। ইকরি, এটা কিন্তু ঠিক হলো না। আমি একটু রেগে বললাম, ধুর ছেমরি, মাথা ঘোরালেই কি ওটা মিন করে নাকি? অন্য কারণে মাথা ঘুরতে পারে না। রাফসিয়া হাসতে হাসতে বলল, তা পারে, চল আমাদের বাসায় চল, রাতের খাবার খেয়ে তারপর তোর বাসায় যাইস। আমি বললাম, পাগল হইছস? পরে রাতে তোদের বাসা থেকে একা ফিরবো কিভাবে? ভয় বলতে একটা জিনিস আছে তো পৃথিবীতে। রাফসিয়া টানতে টানতে বলল, কোনো কথা না, এখন আমার সাথে আমাদের বাসায় যাবি, রাতে খেয়ে দরকার হলে আজকে থেকে যাবি। আমি হাবিবাকেও খবর দিব, আমরা 3 জন মিলে আজকে সারা রাত আড্ডা দিব। হাবিবা আমার আরেকজন বেস্ট ফ্রেন্ড। রাফসিয়ার জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়েই ওদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখলাম পুরো বাসা ফাঁকা। আমি জিজ্ঞাসা করলাম, কি রে, আঙ্কেল আন্টি কোথায়? রাফসিয়া বলল, আব্বা আমার নানু বাড়ি গিয়েছে একটা কাজে,
জায়গা জমির ঝামেলা আছে, তাই তো তোকে নিয়ে আসলাম। হাবিবাকেও কল দিয়েছি, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এর মাঝেই দরজায় কলিং বেল বেজে উঠল। রাপসিয়া বলল, হাবিবা চলে আসছে মনে হয়। দরজা খুলে দেখলো সত্যি সত্যি হাবিবা চলে এসেছে। রাপসিয়া বলল, এত তাড়াতাড়ি কিভাবে আসলি? তোকে তো মাত্রই কল করলাম। হাবিবা অদ্ভুত এক হাসিতে বলল, উড়ে এসেছি। আমি বললাম, হাতি আকাশে উঠতে পারে এই প্রথম শুনলাম। আসলে হাবিবা একটু অতিরিক্ত মাংস বিশিষ্ট স্বাস্থ্যবান প্রাণী ছিল, তাই আমরা ওকে বাচ্চা হাতি বলে খ্যাপাতাম। হাবিবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই হাতি, তোর 28 গোষ্ঠী হাতি। রাপসিয়া বলল, দোস্ত 28 গোষ্ঠী হয় না তো, 14 গোষ্ঠী হয়। হাবিবা বলল, আমি জানতাম তুই নাক গলাবি, তাই তোর গোষ্ঠী সহ বলেছি। আমরা হাসতে লাগলাম এবার, তবে বোঝাই যাচ্ছে আজকে দারুণ একটা আড্ডা হবে। রাপসিয়া বলল, কি খাবি তোরা, সেমাই নাকি নুডলস? আমি বললাম, তোদের ঘরে কি একটাই বাটি? রাপসিয়া বলল, আরে ধুর, বানাতে সময় লাগবে, তাই যে কোনো একটা বল। হাবিবা বলল, এসব বানানি টানানি বাদ দে দোস্ত, যা খাবি দোকান থেকে গিয়ে নিয়ে আয়, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবি না। সেটা আমার কাছে না থাকলেও ইকরির কাছে অনেক আছে। আমি থতমত খেয়ে গেলাম, কিসের টাকা? আমার কাছে তো বিষ খাওয়ার মতো টাকাও নেই। রাপসা হাবিবার সাথে তাল মিলে বলল, বিষ খাওয়ার টাকা লাগলে আমরা দিব তোকে, এখন তুই গিয়ে দোকান থেকে 3টা বিরিয়ানি পার্সেল নিয়ে আয়। হাবিবা বলল, সাথে ঠান্ডাও। আমি দাঁত কটমট করে বললাম, শালা, এই ছিল তোদের মনে? আমাকে এখানে এই জন্য এনেছিস? বিড়বিড় করতে করতে বাসা থেকে বেরিয়ে গেলাম। কি আর করার, বেস্ট ফ্রেন্ডের আবদার তো পূরণ করতেই হবে। বাসা থেকে বের হয়ে ফোন ঘাটতে ঘাটতে হাঁটতে লাগলাম। রাত প্রায় 10টা তখন। শহর এলাকা হওয়ায় এখনো লোকজন ভরপুর মার্কেটে। হঠাৎ কি মনে করে যেন ফোনের গ্যালারিতে ঢুকে বিকেলে তোলা রংধনুর ছবিগুলো দেখতে লাগলাম। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম রংধনুর মাঝে একটা চোখ দেখা যাচ্ছে। ছবির সমস্যা ভেবে অন্য ছবিগুলো দেখতে লাগলাম, কিন্তু সব ছবিতেই চোখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক কিভাবে হলো জানি না। ছবিগুলো স্ক্রল করতে করতে মুখ আঁকাবাঁকা করে যেই সেলফিগুলো নিয়েছিলাম সেগুলো দেখতেই আমার আত্মারাম কেঁপে উঠল। ভয় মোবাইলটা আমার হাত থেকে নিচে পড়ে গেল। ছবিতে সেই ভয়ানক চেহারাটা ঠিক আমার পেছনে ছিল। প্রতিটা ছবিতে তার ভিন্ন ভিন্ন চাহনি, আমাকে যেন কিছু বলতে চাই সে। তখন নিচে পড়ে থাকা আমার ফোনটা বেজে উঠল। আমি চমকে গিয়ে একটু পিছিয়ে গেলাম। নিজেকে সামলে ধীরে ধীরে ফোনের কাছে সে ফোনটা উঠিয়ে দেখলাম হাবিবা কল করেছে। আমি কল রিসিভ করে স্বাভাবিকভাবে বললাম, এই তো আসতেছি আমি। কিন্তু ওপাশ থেকে হাবিবা না, বরং হাবিবার মা কান্না জড়িত কণ্ঠে বলল, ইকরি, হাবিবা নেই মা। আমি অবাক হয়ে বললাম, হাবিবা নেই মানে? কি বলছেন আন্টি? আন্টি বলল, কিছুক্ষণ আগে রাপসিয়া ফোন করে ওদের বাসায় যেতে বলেছিল। আমি রাতের বেলা যেতে নিষেধ করলেও ও জোর করেই বেরিয়ে যায় রাপসিয়াদের বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে হাবিবা বাসের সাথে। এই বলে আন্টি হামাও করে কেটে দিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হাবিবাকে তো একটু আগেও রাপসিয়াদের বাসায় দেখে আসলাম। এটা কিভাবে হতে পারে? আমি তাড়াতাড়ি করে রাপসিয়াদের বাসার দিকে রওনা হলাম। আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? হাবিবা কিভাবে মারা যেতে পারে? হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদটা সম্পূর্ণ রক্তলাল বর্ণ ধারণ করেছে। পাখিরা গান গাইতে গাইতে নিজের গৃহে ফিরে যাচ্ছে। মানুষজন যে যার মতো দৌড়ে ছাউনির তলায় আশ্রয় নিচ্ছে। দূর আকাশে একটা তারা খসে পড়ল। আমি ভাবনাহীনভাবে দৌড়ে যাচ্ছি। আমার মাথায় একটাই চিন্তা ঘুরছে, হাবিবা মারা গেলে বাসায় কাকে দেখে আসলাম? হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলাম। ছেলেটা পড়ে গেলেও আমি কোনো মতেই নিজেকে সামলে ছেলেটার কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, সরি। ছেলেটা উঠে আমার দিকে তাকিয়ে হা করে থাকলো। আমি বললাম, এই যে মিস্টার, আর ইউ ওকে? ছেলেটা আনমনে বলে উঠল, কথা। ছেলেটার মুখে কথা নামটা শুনে আমি চমকে গেলাম। আমার মাথায় কিছু অস্পষ্ট স্মৃতি নড়াচড়া দিয়ে উঠল। কিছু ঝাপসা ভীষণ চোখে ভাসতে লাগলো। মনে হচ্ছে এই নামে আমাকে আগেও কেউ অনেকবার ডেকেছে, কিন্তু আমার নাম তো ইকরি। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবার বলল, কথা, এটা কি তুমি? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আমার নাম ইকরি, কথা না। এই বলে তাড়াহুড়া করে সেখান থেকে চলে আসলাম। আমার তো এখন রাফসিয়াদের বাসায় যেতে হবে। একবার পেছনে তাকিয়ে দেখলাম ছেলেটা এখনো হা করে তাকিয়ে আছে আমার চলে যাওয়ার দিকে। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। এদিকে আমরা দেখতে পাই হাবিবা সোফায় বসে বিড়বিড় করে কিছু একটা বলছে। রাফসিয়াটা খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে শোনার চেষ্টা করলো হাবিবা কি বলছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। হাবিবা সম্পূর্ণ ভিন্ন একটা ভাষায় বিড়বিড় করছে। রাফসিয়া জিজ্ঞাসা করেই বসলো, হাবিবা কি বলছিস তুই এসব? কিন্তু হাবিবা কোনো রেসপন্স করলো না। সে তার মতো বিড়বিড় করেই যাচ্ছে। এবার রাফসিয়া এগিয়ে গিয়ে হাবিবার কাঁধে হাত রেখে ডাক দিল, হাবিবা। আচমকা হাবিবা রাগান্বিত দৃষ্টিতে রাফসিয়ার দিকে তাকিয়ে বলল, তুই আমাকে কেন আসতে বলেছিল ফোন করে? রাফসিয়া দেখলো হাবিবার চোখ থেকে পানির বদলে রক্ত বের হচ্ছে আর চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখে রাফসিয়া প্রচন্ড ভয়ে মুখে হাত দিয়ে পিছিয়ে গেল। রাফসিয়া কাঁপা কাঁপা গলায় বলল, হাবিবা তোর কি হয়েছে তোর? এবার হাবিবা রাফসিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দোস্ত, আমার আম্মু না অনেক কান্না করতেছে, তো একটু বল না আম্মুকে কান্না না করতে। রাফসিয়া বলল, আন্টি কান্না করছে মানে? কি সব আবল তাবল কথা বলতেছস তুই? আন্টি কান্না কেন করবে?
হাবিবা বলল, তুই মারা গেলে কি তোর আম্মা কান্না করবে না? রাপসা এবার আরো ভয় পেয়ে গেল। আমি মারা গেলে মানে কি বলতে যাচ্ছিস তুই? হাবিবা ভয়ঙ্কর এক হাসি দিয়ে এক লাফে রাপসিয়ার সামনে চলে এসে তার গলা চেপে ধরল। আমি হন্তদন্ত হয়ে রাপসিয়াদের বাসায় এসে কলিং বেল চাপতে লাগলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। বৃষ্টিতে কাক ভেজা হয়ে গিয়েছে আমি চিৎকার করে ডাকতে লাগলাম, রাপসিয়া, দরজা খোল, রাপসিয়া। কোনো সারা শব্দ না পেয়ে আমি পাগলের মতো করতে লাগলাম। রাপসিয়াদের বাসার জানালাগুলো গ্লাস ছিল। আমি একটা ইট উঠিয়ে জানালা ভাঙার চেষ্টা করতে লাগলাম। কয়েকবার আঘাত করার পর জানালার গ্লাস ভাঙতে সক্ষম হলাম। কোনো মতে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। গ্লাসের ভাঙা টুকরোর সাথে আমার শরীরের কিছু জায়গা কেটেও গিয়েছে, সেদিকে খেয়াল করার সময় নেই। আমি ভেতরে ঢুকে রাপসিয়াকে খুঁজতে লাগলাম। হাবিবাও কোথাও নেই। আমি ধীর কণ্ঠে ডাক দিলাম, রাপসিয়া, কোথায় তুই? হঠাৎ আমার চোখ গেল ফ্লোরের চুপচুপ রক্তের দাগে। রক্তের চিহ্নগুলো বাথরুমের দিকে গিয়েছে। আমি ভয় পেয়ে গেলাম। ধীরে ধীরে রক্তের চিহ্ন ফলো করে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। বাথরুমের দরজাটা হালকা করে লাগানো ছিল। আমি মনে সাহস সঞ্চার করে দরজাটা আস্তে করে ধাক্কা দিলাম। উকি মেরে তাকাতেই আমি ঘাবড়ে গেলাম। রাপসিয়া রক্তাক্ত অবস্থায় বাথরুমের এক কোণে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে রাপসিয়াকে ডাকতে লাগলাম, রাপসিয়া, কি হয়েছে তোর? চোখ খোল, রাপসিয়া, কথা বল। কিন্তু রাপসিয়ার কোনো রেসপন্স নেই। তার মানে রাপসিয়া মারা গেছে। আমি ভয় এবং কষ্টে পেছনে সরে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম কান্না করতে করতে। কি থেকে কি হয়ে গেল! এক মুহূর্তের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। হঠাৎ রাপসিয়া জোরে নিঃশ্বাস নিয়ে শব্দ করে উঠল। আমি চমকে গিয়ে উঠলাম। রাপসিয়া এখনো মারা যায়নি। আমাকে দেখে রাপসিয়া কোনো রকমে বলল, ইকরি, হাবিবা, হাবিবা। আমি তাড়াহুড়ো করে রাপসিয়াকে ধরে বাইরে বের করে আনলাম। আমি জানি হাবিবা আর নেই। আমাদের সাথে যে ছিল সেটা অন্য কিছু। রাপসিয়া এখনো প্রচন্ড ভয় পেয়ে শুধু হাবিবার নাম বলে যাচ্ছে বারবার। আমি ওকে শান্ত করতে চাইলেও পারলাম না। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল দিলাম। এদিকে আমরা দেখতে পাই আইদ হন্য হয়ে ইকরিকে খুঁজে বেড়াচ্ছে। আইদ নিজেকে আর সামনে রাখতে পারছে না। মেয়েটা একদম কথার মতো দেখতে। কথা যেভাবে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিল ঠিক সেভাবেই মেয়েটার সাথে দেখা হলো। কিন্তু ও কি সত্যি কথা? তাহলে তো আমাকে চিনতে পারত। আইদ বাসায় এসে কিছুতেই শান্ত থাকতে পারছে না। গোসল করার জন্য বাথরুমে চলে গেল। শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে কিছু একটা চিন্তা করতে লাগলো। তখন আমরা দেখতে পাই দুটা ছায়া আইদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। এরা সেই দুই চোর যারা চাঁদের পরিতে চুরি করতে গিয়ে কথার হাতে মারা পড়েছিল। তারা এখন আইদের সাথেই থাকে। আইদ তাদেরকে নিজের বশ করে নিয়েছে। তাদের একজনের নাম সালাম, আরেকজনের নাম হাকিম। তো তাদেরকে দিয়েই অনেক কাজ সম্ভব করিয়ে রাতারাতি বড়লোক হয়ে গিয়েছে আইদ। যার নাম হাকিম সে বলল সালাম। সালাম বলল ওয়ালাইকুম আসসালাম। হাকিম একটু রেগে বলল, ভূতের বাচ্চা ভূত, তোরে আর আমি ডাক দিছি? শোন, আজকে উস্তাদকে কেমন অস্থির অস্থির দেখাচ্ছে, কি হয়েছে বলতো? সালাম বলল, সেটা তো আমিও খেয়াল করলাম। উস্তাদকে এত অস্থির আর কখনো দেখিনি। নিশ্চয়ই কিছু হয়েছে, চল গিয়ে জিজ্ঞাসা করি। হাকিম বলল, তুই যা ভাই, আমার ভয় লাগে। উস্তাদের মন মেজাজ এমনি ভালো ঠেকছে না। আবার আমি উল্টাপাল্টা কিছু বলে ফেলে দুজনকে কিলাবে ধরে। সালাম বলল, তোর ভূত বানাইছে কে? থাক এখানে, আমি গিয়ে জিজ্ঞাসা করে আসি কি হয়েছে। আইদ গোসল করছে আর কল্পনা করছে এই দৃশ্যটা। মেয়েটা হঠাৎ পরীর মতো উড়ে এসে পড়ল। সে কথা না হোক, তবুও আমার তাকেই চাই। যেভাবে হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তখনই পেছন থেকে কেউ একজন এসে বলল, উস্তাদ, আপনি ঠিক আছেন তো? এত অস্থির দেখাচ্ছে কেন আপনাকে? আইদ চমকে গিয়ে পেছনে তাকিয়ে বলল, সালাম, তোরে না বলছি এভাবে আচমকে এসে হাজির হবি না? তোর জন্য যে কতবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোর সাথেটা কই? সালাম ভাব নিয়ে বলল, হাকিম ভয় বাইরে দাঁড়িয়ে আছে। ও ভাবছে আপনার মুড খারাপ থাকলে আপনি কাছে আসা ঠিক হবে না। আইদ বলল, আচ্ছা এই কথা, তাহলে তুই ভয় পাস না আমাকে? সালাম বলল, না, আমি কেন ভয় পাবো? বেঁচে থাকতে আমি অনেক সাহসী ছিলাম। জমিদার বংশের লোক আমি, আমার শিরায় শিরায় সাহস দিয়ে ভরপুর। আইদ বলল, গুড, তোর মতো সাহসী তো আমার দরকার। দেখতো আমার হাতে কি আছে। সালাম হাসি মুখে এগিয়ে আসতে আইদ তাকে ধরে উদুম মার দিল। চুলের গুচ্ছ ধরে বলল, আমার মুড অফ থাকলে তুই ভুলেও আমার সামনে আসবি না। আর এইভাবে আচমকা পেছন থেকে এসে যদি আবার ভয় দেখাস তাহলে তোকে মেরে আমি আবার মানুষ বানিয়ে দেব। সালাম বলতে লাগলো, উস্তাদ, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর জীবনে এমন হবে না, ছেড়ে দেন উস্তাদ। বাইরে থেকে হাকিম সালামের চিৎকার শুনে মজা নিতে লাগলো। একটু পর সালাম বেরিয়ে আসলে হাকিম বলল, বেশি জোরে লাগছে তাই না ভাই? সালাম হাকিমের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে রাপসিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাপসিয়ার আব্বা আম্মু খবর পেয়ে তাড়াতাড়ি ছুটে এসেছে। ইকরি ইমার্জেন্সি ডিপার্টমেন্টের বাইরে বসে আছে। ইকরির জামা কাপড়ে রাপসিয়ার রক্ত লেগে আছে। রাপসিয়ার আব্বা আম্মু এসে ইকরিকে প্রশ্ন করতে লাগলো, কি হয়েছিল, এটা কিভাবে হলো, তখন তুমি কোথায় ছিলে, তোমাদের সাথে আর কে ছিল, আরো নানান প্রশ্ন। আমি চুপচাপ বসে আছি। রাপসিয়ার আব্বা আম্মুর কোনো উত্তর নেই। কিভাবে কি হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না। তারা আমাকে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে। বিরক্ত হয়ে বললাম, আমি যা বলবো সেটা আপনাদের বিশ্বাস করতে পারবেন না। তারা বলল, বলো তুমি কি হয়েছিল, আমরা বিশ্বাস করব। তুমি রাপসিয়ার সবচেয়ে ভালো বন্ধু, আমার বিশ্বাস করি তুমি আমাদের মিথ্যা কথা বলবে না।
আমি তাদেরকে প্রথম থেকে সবকিছু বিস্তারিত বললাম। সব শুনে রাফসিয়ার আব্বু বেশ রাগান্বিত হয়ে বলল, তুমি কি আমাদের রূপকথার গল্প শোনাচ্ছ? হাবিবা মারা গিয়েছে সেটা আমরা আগেই শুনতে পেয়েছিলাম, আর তুমি বলছো হাবিবা মারা যাওয়ার পর তোমাদের কাছে দেখা দিয়েছে, আর এই কাজ হাবিবার আত্মা করেছে। আমি বললাম, আগেই বলেছিলাম, আপনারা বিশ্বাস করবেন না। এখন চিৎকার চেঁচামেচি না করে রাফসিয়ার জন্য দোয়া করেন, ও যেন সুস্থ হয়ে যায়। তাহলে ওর মুখ থেকে আপনারা সত্যিটা জানতে পারবেন। নিজের মেয়ের মুখের কথা তো আর অবিশ্বাস করতে পারবেন না। কিন্তু রাফসিয়ার বাবা মার সন্দেহ হলো তার মেয়ের এই অবস্থা নাকি আমি করেছি। উনি রাগারাগি করে পুলিশে কল দিয়ে দিল। আমি এসব নিয়ে মোটেও কিছু চিন্তা করছি না। আমি শুধু ভাবছি রাফসিয়ার যেন কিছু না হয়। একমাত্র রাফসিয়া আর আমি জানি কি হয়েছিল। ততক্ষণে সেখানে পুলিশ চলে এসেছে। রাফসিয়ার আম্মু তার স্বামীকে বোঝানোর চেষ্টা করছে, সে উল্টা তাকে ধমক দিয়ে বসিয়ে দিল। লোকটা রাগের মাথায় কি করছে সে নিজেও জানে না। আমি চুপচাপ বসে তার কথাগুলো শুনছিলাম। সে পুলিশকে বলছে, এই মেয়েটা আমার মেয়েকে মারার চেষ্টা করেছে, আপনারা একে নিয়ে যান। আমি কিছুক্ষণ পর আসছি লিখিতভাবে মামলা দায়ের করতে। আমার মেয়েকে মেরে এখন রূপকথার গল্প সাজাচ্ছে, আত্মা এসে নাকি মেয়েকে মেরেছে। পুলিশ এসে আমাকে ধরতে চাইলে আমি বললাম, ডোন্ট টাচ মি, আমি নিজে আসছি আপনাদের সাথে। আর এই লোকটা নিজের মেয়ের জ্ঞান ফিরলে তখন জানতে পারবে আমি রূপকথার গল্প বলছি নাকি সত্য বলছি। আমাকে পুলিশ নিয়ে যাচ্ছিল, তখনই কোথা থেকে যেন সেই ছেলেটা এসে হাজির হলো সামনে, যার সাথে রাস্তায় ধাক্কা খেয়েছিলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে একবার চোখ টিপ দিয়ে পুলিশদের বলল, আপনারা পেশেন্টের জ্ঞান না ফিরতে ওকে অ্যারেস্ট করতে পারবেন না। পেশেন্টের জ্ঞান ফিরলে তার জবানবন্দি নিয়ে তারপর যদি ও অপরাধী হয় তাহলে নিয়ে যেতে পারেন। পুলিশ একজন বলল, আমাদের কাছে বাধা দেওয়া তুই কে, সরে যায় এখান থেকে, না হলে এর সাথে তোকেও ধরে নিয়ে যাবো। ছেলেটা পকেট থেকে একটা আইডি কার্ড বের করে দেখাতেই পুলিশ ঘাবড়ে গিয়ে বলল, আপনি ঠিকই বলছেন, আমরা পেশেন্টের জ্ঞান ফেরত অব্দি অপেক্ষা করি। রাফসিয়ার আব্বু রেগে গিয়ে বলল, এটা কি বলছেন আপনারা? আমি আপনাদের যা বলছি তাই করেন। পুলিশ বলল, এই লোকটা জার্নালিস্ট, যদি এই খবর প্রচার করে দেয় তাহলে আমরা বিপদে পড়ব। তার চেয়ে ভালো আপনার মেয়ে জ্ঞান ফেরত অব্দি অপেক্ষা করা যাক। রাফসিয়ার আব্বু হনহনিয়ে চলে গেল। আমি ছেলেটার কাছে গিয়ে বললাম, আপনি কি আমাকে ফলো করছেন? সেটা বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন। আমি বললাম, হ্যালো মিস্টার, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দেন। এই ছেলেটা হেসে বলল, মিস্টার না, আমার নাম আইদ, আর ফলো করছে এটা ভুল। তবে আপনাকে আমি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম আপনাকে মেহমানখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাই ভাবলাম এটাই মোক্ষম সুযোগ আপনাকে ইমপ্রেস করার। আমি একটু মুচকে আসলাম, তারপর বললাম, আপনি তাহলে জার্নালিস্ট? আইদ বলল, আপাতত জার্নালিস্ট। এমনিতে আমার বাসায় পুলিশ, আর্মি, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, উকিল সবার আইডি কার্ডে মজুদ আছে, যখন যেটা দরকার সেটা ব্যবহার করি। আমি ভ্রুকুচকে বললাম, ও আচ্ছা, আপনি তাহলে মাল্টি ট্যালেন্টেড। তবে এগুলো তো চিটিং, খারাপ কাজ। আইদ বলল, কাজটা খারাপ কিন্তু আমি খারাপ না, এগুলো আমি অ্যাপ্লাই করি খারাপ মানুষদের উপরেই। এখন বলেন তো ঘটনা কি আসলে? আপনার বান্ধবীর কি হয়েছে? আমি একটু ভেবে বললাম, আপনাকে কেন বলবো, আমি তো আপনাকে চিনি না। অপরিচিতদের সাথে আমার মা কথা বলতে বারণ করেছে। আইদ কিছু বলল না, শুধু একটু হেসে একটা চেয়ারে গিয়ে গা এলিয়ে বসে পড়ল। আমি কি বললাম, আপনার এই হাসির মানে কি? আইদ বলল, একবার আমি বাসে করে কোথাও যাচ্ছিলাম, সিট না পেয়ে দাঁড়িয়েছিলাম। আমার সামনে পেছনেও আরো অনেকে দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল করলাম পেছন থেকে কি আমার পকেটে হাত দিয়েছে। আমি তাকে দেখলাম কালো করে একটা লোক পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করার চেষ্টা করছে। আমি আস্তে করে বললাম, ভাই কি করেন? লোকটা ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকিয়ে বলল, লাইটার খুঁজি। আমি বললাম, আমার কাছে চাইলেই তো পারতেন। লোকটা বলল, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। এই বলে আইদ হা হা করে হেসে উঠল। আমিও কি মনে করে যেন হেসে ফেললাম। ছেলেটাকে ভালোই মনে হচ্ছে কিন্তু একটু রহস্যময়। আমাকে হাসতে দেখে আইদ বলল, আপনার আর আমার মাঝে অদ্ভুত একটা মিল আছে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, কিসের মিল? এইমাত্র তো দেখা হলো আমাদের, এর মাঝে মিল খুঁজে পেয়ে গেলেন? আইদ একদম আমার চোখের কাছে এসে বলল, কাউকে ভালোবাসতে হলে 7 জন্ম লাগে না, এক মুহূর্তই যথেষ্ট। আমি চোখ না সরিয়ে বললাম, আচ্ছা কি মিল আমাদের সেটা বলেন। আইদ চোখ সরিয়ে নিয়ে বলল, আপনার একটা নানা বাড়ি আছে, আমার একটা নানা বাড়ি আছে, কি অদ্ভুত মিল তাই না? আমি একটু বিরক্ত হয়ে বললাম, ধ্যাত আপনার মাথা। এর মাঝে ইমার্জেন্সি থেকে ডাক্তার বেরিয়ে এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে। রাফসিয়ার জ্ঞান ফিরেছে শুনতেই পুলিশের জবানবন্দি নিতে ভেতরে চলে গেল। সাথে আমি এবং রাফসিয়ার আব্বা আম্মুও গেলাম সেখানে। আইদ বাইরে বসে রইল। আইদের পাশে সালাম এবং হাকিম দাঁড়িয়ে আছে। সালাম বলল, উস্তাদ আমাদের কি কোনো দায়িত্ব আছে? আইদ বলল, হ্যাঁ, তোরা গিয়ে দেখবি ভেতরে কি হচ্ছে, তারপর এসে আমাকে জানাবি। এটা শুনে হাকিম এবং সালাম ঝগড়া শুরু করে দিল। একজন বলল আমি যাব, আরেকজন বলল আমি যাব। আইদ ধমক দিয়ে বলল, গাধার বাচ্চাগুলো তোদের দুজনকে যেতে বলেছে, ঝগড়া করছিস কেন? হাকিম মাথা চুলকে বলল, তাই তো, আমরা দুজনে তো যেতে পারি, শুধু শুধু ঝগড়া করছি। এই বলে দুজনে চলে গেল ভেতরে। আইদ কপালে হাত দিয়ে বলল, কোন দুঃখে দুইটার আমার লগে রাখছি আমি। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই আইদের দিকে হা করে তাকিয়ে আছে। আইদ বুঝতে পারলো সবাই ভাবছে সে একা একা কথা বলছে কেন। আমরা কি দেখলাম রাফসিয়ার চেহারায় অনেকগুলো ক্ষত চিহ্ন, মাথায় ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ডাক্তার বলল, যে ওকে মেরেছে সে প্রচন্ড শক্তিশালী ছিল,
আপনারা যেটা সন্দেহ করছেন সেটা সম্ভব নয়, কারণ একটা সাধারণ মেয়ের পক্ষে এভাবে আঘাত করা কখনো পসিবল না। প্রথমে রাফসিয়ার গলা চেপে ধরে তাকে উঁচু করে ফেলা হয়েছে। ওর গলায় যে আঙ্গুলের ছাপ দেখতে পাচ্ছেন সেগুলো খুবই শক্তির সাথে করা হয়েছে। তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে ওকে এবং ধরে দেওয়ালের সাথে মাথা বাড়ি দিয়েছে। আর ওর চেহারায় যে ক্ষতগুলো দেখছেন সেগুলো নখের আঁচড়। রাফসিয়ার ভাগ্য ভালো যে এই মেয়েটা সময় মতো ওকে হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তারের কথা শুনে আমি রাফসিয়ার আব্বুর দিকে তাকালাম। উনি এরপরও বলল, আমার মেয়ের মুখ থেকে না শোনা পর্যন্ত আমি কিছু বিশ্বাস করব না। ডাক্তার বলল, এই মুহূর্তে রাফসিয়ার সাথে কথা বলা ভালো হবে না, তবু বেশি না, আমি 2 মিনিটের জন্য অক্সিজেন মাস্ক খুলে দিচ্ছি, যা জিজ্ঞাসা করা তাড়াতাড়ি করবেন। এই বলে ডাক্তার রাফসিয়ার অক্সিজেন মাস্ক খুলে দিল। রাফসিয়ার আব্বু জিজ্ঞাসা করলেন, মামুনি কি হয়েছিল, তোমার এই অবস্থা কে করেছে? রাফসিয়া কোনো কথা বলছে না, এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। রাফসিয়ার আব্বু আমার দিকে ইশারা করে আবারও জিজ্ঞাসা করলো, ও কি তোমাকে মেরেছে, বলো আমাদের। রাফসিয়ার কোনো কথা না বলে কাপা কাপা হাত উঠিয়ে আঙুল দিয়ে আমার দিকে ইশারা করলো এবং ভয়ে ওর পুরো শরীর কাঁপতে লাগলো। রাফসিয়া আমাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? আমি অবাক হয়ে গেলাম। রাফসিয়াটা কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার তাড়াতাড়ি করে রাফসিয়াকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। রাফসিয়ার আব্বু রেগে গিয়ে বলল, আমি বলেছিলাম এই মেয়েটাই এটা করেছে, এবার বিশ্বাস হলো তো? ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন। এদিকে আমরা দেখতে পাই ইকরির ঠিক পেছনে হাবিবার আত্মা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। আসলে রাফসিয়া হাবিবার আত্মার দিকে ইশারা করছে, কিন্তু তাকে কেউ দেখতে পায়নি। সবাই ভাবছে রাফসিয়া ইকরির দিকে ইশারা করছে। হাকিম এবং সালাম এটা দেখে তাড়াতাড়ি আহিদের কাছে গিয়ে সব বলল। আহিদ বলল, আত্মাটা এখন কোন দিকে গিয়েছে? সালাম বলল, হাসপাতালের পরিত্যক্ত মর্গের দিকে গিয়েছে। আহিদ বলল, ঠিক আছে, তোর এক কাজ কর, তাড়াতাড়ি গিয়ে পুলিশের গাড়ির চাকা ফুটো করে দে, বাকিটা আমি দেখছি। আর কাজ শেষে ওই আত্মাকে সাথে নিয়ে বাসায় ফিরে আসবি। সালাম বলল, ওটা তো একটা মেয়ের আত্মা, আপনি তাকে দিয়ে কি করবেন ওস্তাদ? আইদ বলল, তোর সাথে বিয়ে দেবো হারামজাদা। হাকিম বলল, তাহলে আমার জন্য একটা মেয়ে আত্মা খুঁজে দেন ওস্তাদ, আর কতকাল আবিয়ে আত্মা থাকবো। আইদ ধমক দিয়ে বলল, যা এখান থেকে, যেটা বলেছি সেটা কর, আমার হাতে সময় নেই। এই বলে আইদ তাড়াতাড়ি গিয়ে নিজের গাড়িটা পুলিশের গাড়ি থেকে একটু দূরে পার্ক করে বসে মোবাইলে গান শুনতে লাগলো। তখনই খেয়াল করলো একটু সামনে একটা ছেলে এক মেয়ের হাত ধরে টানাটানি করছে। মেয়েটা আশেপাশে সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সবাই যে যার মতো ছুটে চলেছে। মাঝে মাঝে মনে হয় আমরা এক রোবটিক দুনিয়ায় বসবাস করছি, যেখানে মানুষ শুধু গন্তব্যহীনভাবে ছুটছে। আইদ গাড়ি থেকে নেমে গিয়ে বলল, মেয়েটাকে ছেড়ে দে। ছেলেটা হুঙ্কার দিয়ে বলল, তুই চিনোস আমাকে, যা নিজের কাজ কর। আইদ বিদ্যুতের বেগে ছেলেটাকে একটা ঘুষি মেরে কয়েক ফুট দূরে ফেলে দিল। ছেলেটা এক ঘুষি খেয়ে সবকিছু ঝাপসা দেখছে, উঠে দাঁড়াতেও পারছে না। আইদ গিয়ে ছেলেটার হাত ধরে উঠিয়ে বেঞ্চে বসিয়ে জামার কলার ঠিক করতে করতে বলল, আমার একটা বোন ছিল, তোর ভাগ্য ভালো আমার বোন নেই এখন, ও থাকলে হয়তো তোর হাত পা ভেঙে দিয়ে বলতো। আমি আবার আমার বোনের কোনো কথাই ফেলতে পারতাম না। ছেলেটা ভাঙা ভাঙা গলায় বলল, তুই জানোস না কার গায়ে হাত তুলেছিস, এর জন্য তোকে পস্তাতে হবে। আইদ হাসতে হাসতে বলল, আমি এমন এক ছায়া যাকে কেউ ছুতে পারে না, কিন্তু আমি যাকে ইচ্ছে তাকে ছুতে পারি, আবার ঝটকাও দিতে পারি। শোন ভাই, তোরও নিশ্চয়ই ঘরে বোন আছে, তোর বোনের কাছে তুই সিংহ, তাহলে অন্যর বোনের কাছে তুই কুত্তা কেন হইবি? এই মেয়েটাও কারো না কারোর বোন, কারো না কারোর মেয়ে। একটা মেয়েকে সম্মান দেয়া তাকে সুন্দরী বলার চেয়ে বেশি প্রশংসনীয়। এই বলে আইদ চলে আসলো। পেছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আইদ মুচকে এসে আবার গাড়িতে এসে বসলো। কিছুক্ষণ পর পুলিশ ইকরিকে নিয়ে বের হলো। তারা ইকরিকে থানায় নিয়ে যাচ্ছে। যেহেতু রাফসিয়া ইকরির দিকে ইশারা করেছে, তাই সমস্ত সন্দেহ ইকরির ওপরই যায়। পুলিশ ইকরিকে নিয়ে গাড়ির কাছে আসতে হা করে রইল। গাড়ির সামনে 2টা চাকা নেই, কে যেন খুলে নিয়ে গেছে। দূর থেকে আইদ এটা দেখে হাসতে লাগলো। গাধার বাচ্চাগুলোরে বলেছি চাকা ফুটো করতে, আর ওরা চাকা খুলেই নিয়ে গেছে। এ থেকে বোঝা যায় ওরা পাক্কা চোর ছিল বেঁচে থাকতে। পুলিশ আশেপাশে তাকিয়ে কাউকে সন্দেহভাজন পেল না। আইদ এগিয়ে এসে আবার ইকরির চোখ টিপে দিল। ইকরি বুঝতে পারলো এটা আইদের কাজ, একটু মুচকি হাসলো। আইদ এসে বলল, স্যার এটা কোনো কথা, গাড়ির চাকা খুলে নিয়ে গেছে, তো আবার পুলিশের গাড়ি, মানতে হবে চোরগুলো অনেক শিক্ষিত। দূর থেকে হাকিম এবং সালাম এটা শুনে খুশি হয়ে বলল, এই ওস্তাদ আমাদেরকে শিক্ষিত বলেছে, আগে জানলে বাকি 2টা চাকাও খুলে নিতাম, তাহলে ওস্তাদ আমাদের উচ্চ শিক্ষিত বলতো। পুলিশ আইদের গাড়ি দেখে বলল, আপনি কি আমাদের থানায় নামিয়ে দিবেন আপনার গাড়িতে? আমরা এই চোরকে খুঁজে বের করবই। আইদ মনে মনে হেসে বলল, বাপের জন্মে পারবেন না। এরপর বলল, হ্যাঁ অবশ্যই চলেন, আমি থানায় নামিয়ে দিচ্ছি, আমি তো এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। পুলিশ বলল, মানে? আইদ বলল, না 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 কিছু না, চলেন, দেরি হয়ে যাচ্ছে আপনাদের। 2জন পুলিশ এবং ইকরি গাড়ির পেছনের সিটে বসলো। আইদ গাড়ি স্টার্ট করে বলল, স্যার আমার মনে হয় এই মেয়েটা নির্দোষ, রাফসিয়া তো শুধু ইশারা করেছে, মুখে তো কিছু বলেনি। হতে পারে এই মেয়েটার পেছনে আরেকজন ছিল, যাকে আপনারা দেখতে পাননি। পুলিশ একটু সন্দেহভাজন হয়ে বলল, আপনি কিভাবে জানলেন রাফসিয়া ইশারা করেছে? আপনি তো সেখানে ছিলেন না। আইদ বলল, স্যার আমি জার্নালিস্ট, মরুভূমির মাঝে পড়ে যাওয়া সুই খুঁজে বের করে ফেলতে পারি, এগুলো জান আমার কাছে কিছুই না। তবে কি জানেন, আমি একই সময় অনেক জায়গায় উপস্থিত থাকতে পারি।
পুলিশ এসে বলল, আপনি মানুষ নাকি ভূত? আইদ কিছু না বলে হালকা হেসে গাড়ি চালাতে লাগলো। পাশে সালাম আর হাকিম বসে আছে, যেটা শুধু আইদই দেখতে পাচ্ছে। আইদ কিছুটা ইশারা করলো। হঠাৎ গাড়ির ভেতর অদ্ভুত একটা ধোঁয়া বের হতে লাগলো। পুলিশগুলো জিজ্ঞাসা করার সুযোগ পেল না এটা কিসের ধোঁয়া, তার আগে জ্ঞান হারিয়ে ফেললো। ইকরি কাশতে কাশতে বললে, এগুলো কি হচ্ছে, কিসের ধোঁয়া এটা? আইদ বলল, আপনাকে বাঁচানোর ধোঁয়া। আপাতত জ্ঞান হারিয়ে ফেলুন, চোখ খুলে আমাকেই দেখবেন, কথা দিলাম। ইকরি ধোঁয়ার কারণে ছটফট করে জ্ঞান হারালো। আইদ গাড়ি থামিয়ে পুলিশ দুজনকে রাস্তায় নামিয়ে শুয়ে রেখে আবার গাড়ি নিয়ে রওনা হলো। ইকরি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। আশেপাশে থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে, পানি স্রোতের কলকল শব্দ শোনা যাচ্ছে। ইকরি উঠে বসলো। আমি কোথায় চলে এসেছি? খুবই সুন্দর একটা নদী বয়ে গেছে। নদীর ওপারে আকাশে রংধনু ফুটে উঠেছে। এত কাছ থেকে রংধনু এই প্রথম দেখলাম। মনে হচ্ছে আমি নদীর ওপারে গেলেই রংধনু সম্পূর্ণ স্পর্শ করতে পারবো। হঠাৎ রংধনুর ভেতর থেকে একটা ডাক ভেসে আসলো, কথা। আমি চমকে গিয়ে বললাম, কে? ওপাশ থেকে সাদা আলোর ন্যায় একটা অবয়ব রংধনুর ভেতর থেকে বের হয়ে আসলো হাঁটতে হাঁটতে। অবয়বটা ধীরে ধীরে একটা মানুষের আকৃতি ধারণ করলো। আমি চোখ বড় বড় করে তাকিয়ে দেখলাম, এটা তো আমি নিজে। একদম আমার মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে বলল, তুমি নিজেকে চিনতে পারছো না, কথা? আমি বললাম, আমি কথা না, আমার নাম ইকরি। সে বলল, সেটা তো দুনিয়া জানে, কিন্তু শরীরটা তোমার হলেও তোমার মাঝে বসবাস করে কথা। তোমার সে ভয়ানক স্বপ্নের কারণ এটাই। কথা তোমার মাঝে পুনর্জন্ম নিতে চাই, এটা হবেই। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি অবাক হয়ে বললাম, আমি কথা নামে কাউকে চিনি না, আপনি যেই হন আমার পিছু ছেড়ে দেন। সে অট্টহাসি দিয়ে উঠল এবং বলল, এটা ফয়সালা হয়ে গেছে, ইকরি মারা গিয়েছে, কথা ফিরে এসেছে। আমি চিৎকার করে বললাম, হাসি থামা বলছি, আমাকে বাঁচতে দাও। মেয়েটা হাসতে হাসতে রংধনুর মাঝে বিলীন হয়ে গেল। আমি ভয়ে চারিদিকে তাকিয়ে অন্য হয়ে ছুটতে লাগলাম। আমি কোথায় ফেসে গেলাম? হঠাৎ আশেপাশ থেকে গায়েবী আওয়াজ আসতে লাগলো, ভাগো, চাঁদের পুরে আসছে, ভাগো। তখনই পেছন থেকে আমার জামা টেনে ধরে দিল। আমি তাকিয়ে দেখলাম দানব আকৃতির একটা দেহ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এইটারই বাকি ছিল, আপনি আবার কে? সে কর্কশ গলায় বলল, আমি জিন রাজ্যের রাজা, কথাকে কিছুতেই পুনর্জন্ম নিতে দিব না আমি, তাই তোকে মরতে হবে। এই বলে সে আমার গলা বরাবর তলোয়ার চালিয়ে দিল। আমি চিৎকার করে চোখ বন্ধ করে ফেললাম। সবকিছু স্বাভাবিক হয়ে গেল, আর কিছু শোনা যাচ্ছে না। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম একটা সুন্দর পরিপাটি রুমে শুয়ে আছি। তাহলে এতক্ষণ আমি কোথায় ছিলাম, আর এখনই বা আমি কোথায়? নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার গায়ে জামা বদলানো হয়েছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। তাহলে কি আইদ নামের ছেলেটা আমাকে বেহুশ করে? আল্লাহ, এখন আমি কি করব? আমার সর্বনাশ হয়ে গেছে। ছেলেটাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু সেটা কি করলো? তখনই আইদ কিছু খাবার নিয়ে রুমে ঢুকলো। আমি তাকে দেখেই চিৎকার দিয়ে উঠলাম, এই, আপনি আমার সাথে কি করেছেন? আইদ খাবারের ট্রেটা টেবিলে রেখে বলল, আপনাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি, না হলে এখন 14 শিখের ভেতরে থাকতেন। আমি রেগে বললাম, আমি যেখানে ইচ্ছা সেখানে থাকতাম, তাতে আপনার কি? আপনি কেন আকবারিয়ে আমাকে বাঁচাতে এসেছেন? এখন আবার আমার একাকিত্বের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছেন। এই বলে আইদের দিকে খাবারের বাটি ছুঁড়ে মারলাম। ওটা গিয়ে আইদের কপালে লেগে সেখান থেকে রক্ত বের হতে লাগলো। বাটিটা ফ্লোরে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবু যেন আইদের কোনো কিছু যায় আসে না। আইদ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আমি রাগে কষ্টে কান্না করতে লাগলাম। তখন একজন মহিলা ঘরে ঢুকে ফ্লোরে থাকা বাটি আর ভাঙা অংশ তুলতে লাগলো। আমাকে কান্না করতে দেখে মহিলাটা বলল, আফা, আপনি কাঁদতেছেন কেন? আমি বললাম, আপনি কে? মহিলাটা বলল, আমি আইদ বাবাজির বাসায় কাজ করি। দিনের বেলা এসে সব কাজ শেষ করে আবার চলে যাই। আজকেও কাজ শেষ করে চলে যাবার লাগছিলাম, তখন আইদ বাবাজি আপনারে নিয়ে আসছে বাসায়। আপনি জ্ঞান ছিল না, আমারে কইলে আপনার জামা কাপড়গুলো বদলাইয়া দিতে। এই জামাটা হের বইনের, প্রতি বছর এর বইনের লাগে একটা করে জামা কিনে। বইনটা ছাড়া পোলাটা আর কেউ ছিল না। আমি এবার নিজেকে শান্ত করলাম। তার মানে আইদ আমার জামা চেঞ্জ করেনি। আমি শুধু শুধু ওকে ভুল বুঝলাম। ইস, নিজের কাছে এখন অপরাধ বোধ মনে হচ্ছে। আমি বললাম, ওনার বোন এখন কোথায় খালা? মহিলাটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বইনটা তো মইরা গেছে অনেকদিন আগে। আমারে নিজের মায়ের মতো দেখে। বইনের সব কথা কয় আমার লগে, অনেক আদর করতো বইনটারে। যখনই বইনের কথা কয় তখনই বাইসাগো মতো কাইন দেয়। মহিলাটা উঠে চলে গেল। আমি অপরাধ বোধ নিয়ে বসে আছি বিছানায়। মানুষটা সত্যিই রহস্যময়। এত কষ্ট মনের ভিতরে চেপে রেখে কত হাসি খুশি থাকে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে রুমের বাইরে বের হলাম। দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা সবকিছু। ঘরের কোনায় কোনায় ফুলের টব রাখা বিভিন্ন জাতের, নানা রকম ফটো ফ্রেমে দেয়ালে ঝুলানো। একটা রুমের দরজায় লেখা সোহানার ঘর। আমি সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। পেছন থেকে আইদ এসে বলল, এটা আমার বোনের ঘর। চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম আইদ দাঁড়িয়ে আছে, কপালে ছোট্ট করে ব্যান্ডেজ লাগানো। আমি চোখ নামিয়ে বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি। আইদ বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি বললাম, আপনার বোন কিভাবে মারা গিয়েছিল? আইদ বলল, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি ছাদে মনোরম পরিবেশে বসে কথা বলি চলেন, মন ফুরফুরা হয়ে যাবে। আমি একটু হেসে বললাম, চলেন।
দেওয়ালের ওপাশ থেকে হাকিম টুং করে মাথা বের করলো। তার উপর দিয়ে সালাম মাথা বের করে জিরাফের মতো আইদ এবং ইকরির দিকে লক্ষ্য করে বলল, তুই কি তাই ভাবতেছিস আমি যা ভাবছি? হাকিম বলল, আমাকে উস্তাদ প্রেমে পড়ছে। এই মেয়েটা একদম চাঁদের পরীর কথার মতো দেখতে। আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। সালাম বলল, তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি একটা বিয়া শাদীর দাওয়াত পাবো। আমি বলে দিলাম বিয়াতে উস্তাদের জুতা আমি চুরি করুম। হাকিম সালামের মাথায় টোকা দিয়ে বলল, ভূতের বাচ্চা, জুতা চুরি করে মেয়ে পক্ষের লোক, তুই কি মেয়ে পক্ষ নাকি? সালাম মাথা চুলকে বলল, ও তাই তো, তাহলে আমি কি উস্তাদকে হোয়াইটমেল করতে পারব না? হাকিম বলল, হোয়াইটমেল কি? সালাম বলল, আরে ব্ল্যাকমেইলের আপডেট ভার্সন হোয়াইটমেল। তুই এগুলো বুঝবি না, তোর মাথায় কেমন মতো বুদ্ধি আছে নাকি? হাকিম চোখ বড় বড় করে বলল, বেশি পেঁচাল পারিস না, চল ছাদে গিয়ে দেখি ওস্তাদ বিয়ের কথাবার্তা কত দূর আগালো। আইদের সাথে ছাদে গিয়ে দেখলাম পুরাই যেন একটা স্বর্গীয় বাগান, সবুজ গাছপালা আর ফুলে ফলে ভরপুর, মাঝখানে টেবিল চেয়ার রাখা। সেখানে গিয়ে বসে আমি বললাম, আচ্ছা, যেদিন প্রথম দেখা হলো আমাদের, সেদিন আপনি আমাকে কথা নামে ডেকেছিলেন কেন? সে কে? আইদ মুচকে এসে বলল, সে ছিল একজন অপ্রত্যাশিত মেহমান আমার জীবনে। সত্য মিথ্যার পার্থক্য করতে শিখিয়ে হঠাৎ করে হারিয়ে গিয়েছে। তবে সে প্রমিস করেছিল ফিরে আসবে। আর সবচেয়ে বড় কথা হলো, কথা দেখতে হুবহু আপনার মতোই ছিল। তা আপনাকে দেখে কথা নামে ডেকেছিলাম। আমি বললাম, এই ব্যাপার, আসলে আমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখি, সেখানে আমি এই নামটা শুনতে পাই। আমার মতনই দেখতে একটা মেয়ে আমাকে বলে সে নাকি আমার মাঝে পুনর্জন্ম নিতে চায়। তবে কেউ একজন আছে যে চায় না কথা পুনর্জন্ম নেক। এটা শুনে আইদ অবাক হয়ে গেল। মনে মনে চিন্তা করতে লাগলো, তার মানে কথা পুনর্জন্ম নিতে চাচ্ছে, কিন্তু কেন? কথা কি মারা গিয়েছে? সে তো তার বাবাকে ফিরিয়ে আনতে গিয়েছিল। আইদকে চুপ থাকতে দেখে আমি বললাম, আপনি কি কিছু ভাবছেন? আইদ চমকে গিয়ে বলল, না তেমন কিছু না, একটু ওয়েট। আইদ মাথা কাত করে ছাদের দরজার দিকে তাকিয়ে বলল, সালাম হাকিম, আমি কি দেখছি তোর ওখানে? এভাবে উকিঝুঁকি মারছিস কেন? সালামের হাকিম 32 দাঁত বের করে বেরিয়ে আসলো। হাকিম সালামকে বলল, তোর জন্য ধরা খাইছি, তোর মাথা বেরিয়েছিল তাই ওস্তাদ দেখে ফেলেছে। সালাম রেগে বলল, মোটেও না, তোর ঠ্যাং বেরিয়েছিল, আমি ভালোভাবেই লুকাইছিলাম। এই নিয়ে দুজনে তর্ক শুরু করে দিল। আইদ ধমক দিয়ে কাছে ডাকলো দুজনকে। ইকরি কাউকে দেখতে পাচ্ছে না, তাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কার সাথে কথা বলছেন? আইদ বলল, আমার দুটো অদৃশ্য ভাই আছে, যাদের মাথায় গোবরও নাই, তবে তারা অনেক ট্যালেন্টেড। হাকিম সালামের কানে গিয়ে বলল, ওস্তাদ কি আমাকেও প্রশংসা করলো নাকি? বেইজ্জতি করলো বুঝলাম না। সালাম বলল, মনে হয় বেইজ্জতিই করেছে, কিন্তু আমি প্রশংসার ঘ্রাণ পাচ্ছি। আইদ ইকরিকে বলল, বুঝতে পারছেন না তো, এখানে আমরা ছাড়াও আরো 2 জন আছে, দাঁড়ান প্রমাণ দিচ্ছে। এই বলে আইদ বলল, ওদেরকে 5 সেকেন্ড সময় দিলাম, দেখি কি আগে চা বানিয়ে আনতে পারোস। এই শুনে সালাম আর হাকিম বিদ্যুৎ গতিতে গিয়ে চা বানিয়ে নিয়ে এসে দুজনে একসাথে টেবিলের উপর রাখলো। এটা দেখে ইকরি একটু ভয় পেয়ে গেল আর বলল, এসব কি? তার মানে কি সত্যি এখানে অদৃশ্য কেউ আছে? আমি ভাবছিলাম আপনি মজা করছেন। আইদ বলল, আমি কথায় কথায় মজা করি, কিন্তু আমার সব কথা মজা হয় না। মানুষের সময় ভালো হলে ভুলটাও মজা মনে করে উড়িয়ে দেয় সবাই, আর খারাপ হলে মজাটাও ভুলে যায়। আমি বললাম, কথা তো ঠিক বলেছেন, কিন্তু আমার না এখনো বিশ্বাস হচ্ছে না এখানে আমরা ছাড়াও আরো কেউ আছে। আইদ হাসতে হাসতে চায়ের কাপে চুমুক দিয়ে রেগে বলল, এটা কে বানিয়েছে? হাকিম আঙুল তুলল সালামের দিকে আর সালাম হাকিমের দিকে। কেউ স্বীকার করছে না এটা কে বানিয়েছে। আইদ বলল, কে বানিয়েছে সত্যি করে বল, চাটা অনেক সুস্বাদু হয়েছে, তাকে আমি পুরস্কৃত করব। এবার হাকিম বলল, ওস্তাদ আমি বানিয়েছি। সালাম বলল, না ওস্তাদ আমি বানিয়েছি। এটা নিয়ে আবার তর্ক শুরু করে দুজনের মাঝে। ইকরি কিছুই দেখতে পারছে না, শুনতেও পাচ্ছে না। আইদ ধমক দিয়ে বলল, তোদের পুরস্কারের গুল্লি মারি, এখন যা ওই মেয়ের আত্মাকে নিয়ে আয় আমার কাছে। হাকিম আর সালাম তর্ক করতে করতে চলে গেল। তোর জন্য পুরস্কার পেলাম না। আরেকজন বলল, তোর জন্য। ইকরি বলল, মেয়ের আত্মা নিয়ে আসবে মানে? কিসের আত্মা? আপনি আসলে কে? আইদ বলল, আমি আত্মাদের বসে আনতে পারি, এখনই জানতে পারবেন কোন মেয়ের আত্মা। ইকরির কোনো কিছুই ঠিক লাগছে না, এখানে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। এখান থেকে যাওয়া যাবে না, পুলিশ আমাকে খুঁজছে। হঠাৎ ইকরির মাথায় একটা চিন্তা এলো, এত সময় পার হয়ে যাওয়ার পরও মা আমাকে একবারও কল করেনি, আমার খোঁজও নেয়নি। এমনটা তো কখনো হয়নি। রাতে বাসায় ফিরতে একটু দেরি হলেও কলের উপর কল দিত মা। তাহলে এবার কি হলো? এদিকে আমরা দেখতে পাই রাপসিয়ার অবস্থা এখন অনেকটা ভালো, তবে ডাক্তার কথা বলতে নিষেধ করেছে এখন। রাপসিয়ার আব্বু আম্মু তার কাছে বসে আছে। রাপসিয়ার আব্বু বলল, মামুনি, তোমার যে এই অবস্থা করেছে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি, কঠিন শাস্তি হবে তার, আমি সব ব্যবস্থা করব। এটা শুনে রাপসিয়ার অস্থির হয়ে গেল। যেহেতু ডাক্তার কথা বলতে না করেছে, তবু রাপসিয়া অনেক কষ্ট করে বলল, কাকে পুলিশের হাতে দিয়েছ আব্বু? আমাকে যে মেরেছে সে তো জীবিত কেউ ছিল না। এটা শুনে রাপসিয়ার আব্বু আম্মা অবাক হয়ে বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি? রাপসি বলল, হ্যাঁ আব্বু, আমাকে মেরেছে হাবিবা, ইকরি তো আমাকে বাঁচিয়েছে। রাপসিয়ার আব্বু রেগে বলল, তাহলে তুমি তখন ইকরির দিকে ইশারা কেন করেছিলে? রাপসিয়া বলল, আমি যা দেখেছি তোমরা তা দেখোনি। ইকরির পেছনে হাবিবা ছিল, যেটা আমি ছাড়া কেউ দেখেনি। আমাকে ইকরির সাথে দেখা করতে হবে। এই বলে রাপসিয়া নিজের হাতে থাকা ক্যানেলা খুলে বেড থেকে নামতে লাগলো। রাপসিয়ার আব্বু আম্মা অস্থির হয়ে গেল।
রাফসাকে আটকে রাখা যাচ্ছে না। ডাক্তার, নার্স সবাই চলে এসেছে। নার্স কোনো রকমে রাফসাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। আস্তে আস্তে রাফসা ঘুমিয়ে গেল। হাকিম এবং সালাম হাবিবার আত্মাকে নিয়ে আইদের কাছে আসলো। আইদ বলল, ইকরি, আপনি কি দেখতে চান এখানে কি এসেছে? আমি ভ্রুকুচকে বললাম, কে? আইদ হাবিবাকে বলল, দৃশ্যমান হয়ে যাও নিজের বান্ধবীর সামনে। হাবিবা রাগান্বিত দৃষ্টিতে আইদের দিকে তাকিয়ে বলল, আমি কারোর গোলাম না, তুই আমাকে হুকুম করতে পারবি না। আইদ হাসতে হাসতে বলল, সব আত্মাই প্রথম প্রথম এমন কথা বলে। এখন সোজাভাবে বলছি, দৃশ্যমান হয়ে যাও, না হলে। এর শুনে হাইবার আত্মা ভয়ঙ্কর রূপ ধারণ করে আইদের গলা চেপে ধরল এক ঝটকায়। সালাম এবং হাকিম এগিয়ে আসলে আইদ হাতের ইশারায় না করল। ইকরি কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। ইকরি শুধু দেখতে পাচ্ছে আইদের গলায় 5টা আঙুলের দাগ বসে আছে। টেবিলে থাকা চায়ের কাপগুলো কাঁপছে। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঘন কালো অন্ধকার নেমে এলো। ইকরি আকাশের দিকে তাকিয়ে দেখলো রংধনুর মতো একটা গোলা এদিকে ধেয়ে আসছে। ইকরি এটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল। সালাম আর হাকিমও দেখলো আকাশ থেকে কিছু একটা ধেয়ে আসছে। আইদ হাবিবার কপালে একটা পয়সার মতো কিছু চেপে ধরতেই সে চিৎকার করে আইদের গলা ছেড়ে দিল। আইদ উঠে ইকরির দিকে তাকিয়ে বলল, যে গলা ধরার কথা সেই ধরে না, অন্য কেউ এসে গলা ধরে। হাবিবার আত্মা ধীরে ধীরে দৃশ্যমান হলো। ইকরি হাবিবাকে দেখে বলল, হাবিবা তুই? এটা বলার সাথে সাথে রংধনুর গোলাটা এসে আইদের সামনে পড়ল। আইদ বেশ চমকে গিয়ে পিছিয়ে গেল। এটা আবার কি? আইদ ধীরে ধীরে সেটা নিজের হাতে উঠিয়ে দেখলো সেখানে কিছু একটা লেখা, তবে কি লেখা সেটা বোঝা যাচ্ছে না। হাকিম এসে দেখে বলল, ওস্তাদ, এটা তো হিব্রু ভাষা। আইদ বলল, ঠিক আছে, এটা নিয়ে পরে গবেষণা করা যাবে। এখন ইকরি, আপনি জিজ্ঞাসা করেন হাবিবা আপনার বান্ধবীর উপর আক্রমণ কেন করেছিল, আর আপনাকে বা কেন ফাঁসাতে চেয়েছিল। ইকরি এখনো বিশ্বাস করতে পারছে না হাবিবা তার সামনে দাঁড়িয়ে। তার মানে আইদ সত্যি সত্যি আত্মাদের বশ করতে পারে। ইকরি হাবিবার আত্মার সামনে বসে জিজ্ঞাসা করলো, কেন করলে এটা? হাবিবা হেসে বলল, তোরা দুজনেই ধোঁকাবাজ। রাতে আমাদের 3 জনেরই আড্ডা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি মরে গেলাম। তোরা কেন বেঁচে আছিস এখনো? তোদেরকেও মরতে হবে আমার সাথে। আমি তোদেরকে নিয়েই ফিরে যাব, নাহলে আমার আত্মা মুক্তি পাবে না। আমি বললাম, হাবিবা, তোর মৃত্যুর জন্য আমরা মোটেও দায়ী না, তুই ফিরে যা। হাবিবা বলল, আমি যাব না ইকরি, তবে আমি তোকে মারতে পারবো না। এই জন্যই সেদিন তোকে বাইরে পাঠিয়ে দিয়ে রাফসিয়াকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি বললাম, কেন? আমাকে কেন মারতে পারবি না? আমার মাঝে কি আছে? হাবিবা হুঙ্কার দিয়ে বলল, তোর মাঝে চাঁদের পরী আছে। চাঁদের পরীকে জিন রাজাও ভয় পায়। সে যেদিন তোর মাঝে পরিপূর্ণ কবজা করে ফেলবে সেদিন ইকরি হারিয়ে যাবে, চাঁদের পরী ফিরে আসবে। সে আসবেই, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে হাবিবার আত্মা ছুটে পালাতে লাগলো। আইদ বলল, সালাম হাকিম, তাকে আমি এবং আমার সামনে দেখতে চাই, পালাতে দিবি না। সালাম এবং হাকিম তার পিছু নিল। সালাম ডাক দিয়ে বলল, আমারে নিয়ে পালাও, কই যাও? আইদ বলল, এবার বিশ্বাস হলো তো আমাকে? আমি আত্মাদের দেখতে পাই এবং তাদের বশ করতে পারি। আমি এড়িয়ে গিয়ে বললাম, চাঁদের পরীকে? আইদ কিছুটা ভাবতে ভাবতে চেয়ারে বসে বলল, চাঁদের পরী কথা। সে আপনাকে বেছে নিয়েছে ফিরে আসার জন্য। আমি বললাম, কেন? আমি কেন? পৃথিবীতে এত মানুষ থাকতে আমি কেন? আইদ বলল, সেটা তো চাঁদের পরী বলতে পারবে। এতক্ষণে হয়তো রাফসিয়ার জ্ঞান ফিরেছে। সে হয়তো সবাইকে সত্যিটা জানিয়ে দিয়েছে। আপনি এখন সেফ, বাসায় ফিরে যেতে পারেন। আমি বললাম, ঠিক আছে, আমিও নিজেই খুঁজে বের করবো চাঁদের পরীর সাথে আমার কি সম্পর্ক, কেন সে আমাকেই খুঁজে নিয়েছে। আর আমি জানি আপনিও আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন না, কারণ আপনিও মনে প্রাণে চান চাঁদের পরী ফিরে আসুক। এই বলে আমি চলে আসলাম। আইদ বসে বসে ভাবছে, চাঁদের পরী ফিরে আসছে, সত্যি তো আমি মনে প্রাণে চাই এটা, তার জন্যই তো এতক্ষণ অপেক্ষা। আইদ রংধনুর গোলাটা হাতে নিয়ে সেই লেখাটা পড়ার চেষ্টা করলো। হিব্রু ভাষা কিভাবে বুঝবে সে? হয়তো এখানে কোনো মেসেজ দেওয়া হয়েছে আইদের জন্য। আইদ রংধনুর গোলাটা নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। ন্যাশনাল লাইব্রেরিতে গেলে হয়তো হিব্রু ভাষা সম্পর্কে কিছু জানা যাবে। এটা কি কথা পাঠিয়েছে আইদের কাছে? কথা নিশ্চয় আইদের কিছু বলতে চাই, এটা তারই লক্ষণ। আইদ ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে হিব্রু ভাষায় কিছু বই খুঁজতে লাগলো। অনেক খোঁজার পরও পেল না। রংধনুর গোলাটা এখনো আইদ হাতের তালুতে ঘোরাচ্ছে। হতাশ হয়ে ফিরে আসছিল, তখনই পেছন থেকে একটা লোক ডাক দিল, এই ছেলে দাঁড়াও। আইদ পেছনে তাকিয়ে দেখলো একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, তবে দেখতে বেশ স্মার্ট। চুল দাড়ি সাদা হয়ে গেলেও সেগুলো খুব স্টাইলিশ ভাবে রেখেছে। কালো রঙের কোট পরা লোকটা আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, তোমার হাতে এটা কি? আমি বললাম, আমি নিজেও জানি না এটা কি, তবে এখানে হিব্রু ভাষায় কিছু লেখা আছে, আমি এটা জানতে এখানে এসেছিলাম। বৃদ্ধ লোকটা বলল, আমি এখানে সবচেয়ে পুরাতন লাইব্রেরিয়ান ইমন শিকদার, আমার সাথে এসো, আমি জানি হিব্রু ভাষার বই কোন দিকে আছে। এই বলে লোকটা হাঁটতে লাগলো। আমিও কিছু না ভেবে লোকটার পিছু নিলাম। সে আমাকে লাইব্রেরির একদম ভেতরে একটা বন্ধ রুমে ঢোকালো এবং বলল, প্রাচীন বইগুলো এখানেই সংরক্ষিত করে রাখা আছে, তোমার প্রশ্নের উত্তর এখানেই মিলবে। দেখি, আমার হাতে দাও গোলাটা। আমি সেটা তার হাতে দিলাম। লোকটা রংধনুর গোলাটা হাতের তালুতে নিয়ে এক নজরে তাকিয়ে রইল। মনে হচ্ছে যেন সে এক ভ্রমে চলে গেছে। তার চোখে একবারের জন্য ঝাপটালো না। আমি বললাম, হ্যালো ইমন সাহেব, এভাবে কি দেখছেন? আমার কথাতে তার ধ্যান ফিরল। সে বলল, এটা সাধারণ কোনো গোলা না,
এটা মানুষকে আকৃষ্ট করে, মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তুমি এটা কোথায় পেয়েছো? আমি একটু ভেবে বললাম, এটা আমার খুব কাছের একজন আমাকে পাঠিয়েছে। এই হিব্রু ভাষায় লেখাটা একটা মেসেজ। আমি জানতে চাই এখানে কি লেখা আছে। ইমন সাহেব বলল, এখানে হিব্রু ভাষার অনেক বই আছে, এটা বের করতে সময় লাগবে। এক কাজ করো, তুমি আমাকে তোমার মোবাইল নাম্বার দিয়ে যাও, আমি খুঁজে পেলে তোমাকে কল করে জানাবো। আমিও ভেবে দেখলাম লোকটা ভালো মানুষই মনে হয়, তাই সরল মনে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রংধনুর গোলাটা নিয়ে সেখান থেকে চলে এলাম। একবার পেছনে তাকিয়ে দেখলাম লোকটা অদ্ভুত দৃষ্টিতে আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তেমন মাথা না ঘামিয়ে সোজা বাসায় চলে আসলাম। এই সেই বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। এদিকে ইকরি নিজের বাসায় পৌঁছে কলিং বেল চাপছে অনেকক্ষণ যাবৎ, কারো কোনো সারা শব্দ নেই। কয়েকবার ডাক দিল, আম্মু কোথায় তুমি, দরজা খোলো। ইকরি ফোন বের করে তার আম্মুকে কল করলো, কিন্তু ফোন সুইচ অফ আসছে বারবার। এই আম্মুটা আবার কোথায় গেল? ধ্যাত, রাগ উঠে যায় এখন। এই বলে জোরে দরজার বাড়ি দিতে দিতেই দরজা খুলে গেল। তার মানে দরজা ভেতর থেকে হালকাভাবে লাগানো ছিল। ইকরি বাসায় ঢুকতেই কেমন একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। ওড়না দিয়ে নাক চেপে ইকরি ডাক দিল, আম্মু, আম্মু তুমি কি আছো? কিসের গন্ধ এটা? হঠাৎ রান্নাঘর থেকে কিছু শব্দ আসতে লাগলো। কেউ যেন কোনো তরকারি বা মাছ মাংস কাটাকাটি করছে। আমি ধীরে ধীরে ডাক দিলাম, আম্মু, রান্নাঘরে কি তুমি? কিন্তু কোনো সারা শব্দ এলো না। আমি এবার একটু ভয় পেতে লাগলাম। আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম পা টিপে টিপে। উঁকি মেরে দেখলাম আম্মু কি যেন কাটাকাটি করছে ছুরি দিয়ে। অন্যদিকে ঘুরে থাকায় আম্মুর মুখটা দেখা যাচ্ছিল না। আমি আবারও ডাক দিলাম। এবার কাটাকাটি থামিয়ে আমার দিকে তাকিয়ে গম্ভীর করে বলল, কখন এসেছিস? যে টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য খাবার রেডি করে আনছি। আমি চমকে গেলাম, এটা তো আম্মুর কণ্ঠ না। আমি বললাম, কে আপনি? এবার সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু সেটা ছিল খুবই ভয়ঙ্কর, কারণ তার মাথা ঘুরলেও তার শরীর আগের মতো অন্যদিকে ফেরানো। আমি দেখলাম এক ভয়ঙ্কর চেহারার মহিলা। সে একটা ছাগলের মাথা কাটছিল এতক্ষণ। আমার দিকে তাকিয়ে ছাগলের মাথাটা কটমট করে চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে ভয় আমার পুরো শরীর বরফ হয়ে গেল। চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেললাম। সে ভাঙা ভাঙা পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দৌড় দিতে দিতে পেছনে কিছু একটা সাথে উষ্টা খেয়ে পড়ে গেলাম। মাথায় প্রচুর আঘাত পেলাম ফ্লোরের সাথে বাড়ি খেয়ে। স্বাভাবিক হয়ে দেখলাম যেটার সাথে উষ্টা খেয়েছি সেটা একটা ছাগলের মাথাবিহীন শরীর। পচে সেটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মাছি ভনভন করছে আশেপাশে। সামনে তাকে দেখলাম ভয়ানক দেখতে মহিলাটা নেই। কোনো রকমে উঠে বসলাম। কে ছিল এই মহিলা? কিছু বুঝতে পারছি না। এর মাঝে দরজায় কলিং বেল বাজলো। আমি চমকে গেলাম। দৌড়ে গিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। দেখলাম রাপসিয়া এসেছে। ওকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে গেলাম আমি। রাপসি আমাকে দেখে জড়িয়ে ধরল আর বলল, আমাকে মাফ করে দিস, আমার জন্য তোকে হয়রানি হতে হয়েছে। আমি বললাম, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তুই সুস্থ আছোস এটাই অনেক। তখনই মনে পড়লো ছাগলের মাথাবিহীন শরীরটা ঘরে আছে, এটা রাপসিয়াকে দেখাতে হবে। আমি রাপসিয়াকে টেনে ভিতরে নিয়ে গেলাম। দেখাতে কিন্তু আমি অবাক হয়ে গেলাম, কারণ সেখানে কোনো ছাগলের চিহ্ন নেই। রাপসিয়া বলল, ইকরি তুই ঠিক আছিস? এমন করতেছস কেন? আমি বললাম, বিশ্বাস কর এখানে কিছু ছিল, তুই আসার আগে আমি প্রচুর ভয় পেয়েছিলাম। আম্মু, আমার আম্মু কোথায়? এই বলে আমি পাগলের মতো করতে লাগলাম। আম্মুর রূপে সে অন্য কিছু ছিল। তাহলে আম্মু কোথায়? আম্মু মোবাইলে বন্ধ আসছে বারবার। এখন আমি কি করব? মাথা কাজ করছে না। রাপসে আমাকে শান্ত করে সোফায় বসালো। তারপর বলল, চিন্তা করিস না, আন্টি নিশ্চয়ই কোথায় গিয়েছে, দেখিস ঠিকই ফিরে আসবে। আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে সোজা তোর সাথে দেখা করতে চলে এসেছি। তোর জন্য আমি চিন্তিত ছিলাম খুব। আমি বললাম, কেন? তুই কেন চিন্তিত ছিলি? রাপসে আমতা আমতা করে বলল, আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম হাসপাতালের বেডে, তখন তোকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। আমি কৌতূহল নিয়ে বললাম, কি স্বপ্ন? রাপসা বলল, আমি দেখেছি তুই একটা কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিস। আমি তোকে পেছন থেকে ডাকছি, কিন্তু তুই আমার দিকে ফিরেও তাকাসনি। কবরস্থানের মাঝ বরাবর একটা রংধনুর মতো লাইন আঁকা ছিল। আমি কোনোভাবেই সে লাইনটা ক্রস করে তোর কাছে যেতে পারছিলাম না। লাইনটা পার হতে গেলেই বৈদ্যুতিক শক্টের মতো আমার সারা শরীর কেঁপে ওঠে। আমি হতাশ হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম তুই কোথায় যাচ্ছিস। আমি দেখলাম তুই একটা নতুন কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলি। তারপর কিছু মাটি উঠিয়ে সে কবরে দিলি এবং অঝরে কান্না করতে লাগলি। তোর কান্নার শব্দে সবকিছু যেন থমকে গিয়েছে। আমি কান চেপে ধরে বসলাম, তবুও যেন আমার কান ফেটে রক্ত বের হওয়ার মতো অবস্থা। আমি সহ্য করতে না পেরে জোরে চিৎকার করলাম এবং আমার ঘুম ভেঙে গেল। আমার আম্মু তখন আমার পাশে বসেছিল। আম্মু বলেছিল আমি নাকি সত্যি সত্যি তোর নাম ধরে চিৎকার করে ডাকছিলাম এবং কান্না করছিলাম। রাপসিয়ার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। যদি রাপসিয়া দেখে থাকে আমি কবরে মাটি দিয়েছি, তাহলে আমার স্বপ্নের সাথে মিল আছে। আমি স্বপ্নে দেখি কেউ আমাকে তাকে ঠিক মতো জানাজা দিয়ে দাফন করতে বলে। তাহলে কি এটাই সেই স্বপ্নের মূল? তার মানে কেউ আছে যে চায় আমি তাকে দাফন করি ঠিকঠাক মতো, কিন্তু আমি কেন? রাপসা আমাকে চুপ থাকতে দেখে বলল, কিরে চুপ করে আছিস কেন? এই স্বপ্নের মানে কি? তুই কি আমার কিছু দেখোস? আমি বললাম, এসব কথা পরেও বলা যাবে রাপসিয়া, এখন আমাকে আম্মুকে খুঁজতে হবে। আম্মুর জন্য আমার খুব চিন্তা হচ্ছে, কোথায় গেল?
রাবসা বলল, আচ্ছা তোর আব্বু কোথায়? আঙ্কেল যে গ্রামে তার মা বাবাকে দেখতে গিয়েছিল এখন আসেনি? তা তো প্রায় 1 মাসের উপর হবে গিয়েছে। রাবসার কথায় আমার টনক নড়ল। তাহলে কি আম্মু বাবার কাছে গিয়েছে গ্রামে? আমাকে এখনই গ্রামে যেতে হবে। রাবসা বলল, আমিও যাবো তোর সাথে। আমি বললাম, তুই না বললেও তোকে জোর করে নিয়ে যেতাম। এত দূর আমি কি একা একা যাবো নাকি? রাবসা বলল, কিন্তু দোস্ত আমার কাছে তো টাকা নেই, গাড়ি ভাড়া কিন্তু তুই দিবি। আমি বললাম, তোর কাছে টাকা ছিল কবে? দেখিস তো টাকা পয়সা পিঁপড়া খাবে। আমি আরেকজনকে চিনি, তাকে বললে সে তার গাড়ি দিয়ে আমাদেরকে গ্রামে নিয়ে যাবে। রাবসা বলল, কি ব্যাপার দোস্ত, এর মাঝে নতুন কাউকে পটিয়ে ফেললি? তাও আবার গাড়িওয়ালা? আমার ভাগ্যে এমন কেউ আসলো না বাল। যত সব আসে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রিক্সাওয়ালা। আমি হাসতে হাসতে বললাম, চুপ কর ছিমরি, মাত্রই তার সাথে পরিচয় হয়েছে। মানুষটা অনেক ভালো বুঝলি, তবে একটু রহস্যময়। চল যেতে যেতে তোকে পরিচয়ের গল্পটা শোনাই। এদিকে আমরা দেখি আইদ চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। হাকিমা সালাম বাইরে দাঁড়িয়ে লটারি করছে কে গিয়ে উস্তাদের ঘুম ভাঙাবে। লটারি এলো হাকিমের পালায়। সালাম হাসতে হাসতে বলল, এবার যা, সেদিন আমাকে মায়ের খাইতে দেখে হাসছিলি, আজকে আমি হাসবো। হাকিম বলল, আচ্ছা চলতা হো, দোয়া মে ইয়াদ রাখনা। হাকিম গিয়ে আইদকে ফিসফিস করে ডাক দিল, কিন্তু আইদের ঘুম ভাঙল না। পেছন থেকে সালাম ষড়যন্ত্র করে একটি স্টিলের বাটি ছুঁড়ে মারল। সেটার আওয়াজে আইদ ধরফর করে ঘুম থেকে উঠল। উঠে দেখলো হাকিম দাঁড়িয়ে আছে। হাকিম তাড়াহুড়ো করে বলল, উস্তাদ বিশ্বাস করেন এটা আমি করিনি, সালাইমার কাম এটা, হারামজাদা আমারে ফাঁসানোর লাগিয়ে এটা করেছে। আইদ কিছু বলল না, রাগান্বিত দৃষ্টিতে হাকিমের দিকে তাকিয়ে রইল। হাকিম আমতামতা করে বলল, ওস্তাদ আপনি কি ঘুমাচ্ছিলেন? আইদ আরো রেগে বলল, না না, আমি ঘুমাচ্ছিলাম না তো, আমি তো শুয়ে শুয়ে মরণের প্র্যাকটিস করছিলাম। দাঁড়া গাধার বাচ্চা, আজকে তোরে খাইছি আমি। হাকিম ভয়ে ভৌদর মারল আর বলল, সালাম রে, আমারে কোথায় ফাঁসিয়ে দিলি? এটা থেকে সালাম হাসতে লাগলো। আইদ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সালাম হাকিমের কাছে গিয়ে বলল, কি কেমন দিলাম? হাকিম হাঁপাতে হাঁপাতে বলল, আপনার টাইম আয়েগা ভাই। সালাম বলল, কিন্তু তোর তো ঘড়িই নাই, টাইম কিভাবে আসবে? হাকিম রেগে বলল, আচ্ছা তুই নিজেকে খুব ব্রিলিয়ান্ট মনে করিস তাই না? সালাম বলল, ছি ছি, এতে মনে করার কি আছে, আমি তো ব্রিলিয়ান্টই। হাকিম বলল, তাহলে বলতো, মুরগি পানি খায় কিন্তু হিসু করে না কেন? সালাম বলল, তুই তো পানি খাস, তুই ডিম পারস না কেন? হাকিম ভ্রুকুচকে বলল, তোর সাথে কথা বলাই বেকার, যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। সালাম বলল, আমি কেন যাব? আমি তো একা থাকতে চাই না, তুই যা, আমি এখানেই থাকবো। হাকিম বলল, দেখ সালাম, ভালো হবে না কিন্তু, তোকে যেতে বলেছি, এখানে আমি আগে এসে দাঁড়িয়েছি, তাই আমি থাকবো। সালাম বলল, এখানে আমি পরে এসে দাঁড়িয়েছি, তাই আমিই থাকবো এখানে, এটা কি তোর বাপের জায়গা নাকি? হাকিম রেগে বলল, খবরদার সালাম, বাপের কথা বলবি না, তাহলে তোর থোতা ফাটিয়ে দেবো আমি। সালাম বলল, দরকার হলে মায়ের কথাও বলুম, পারলে থোতা ফাটা। তোর মনে হয় থোতা নাই? আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি? হাকিম বলল, তুই কি করবি? সালাম বলল, আমি দৌড় দেবো, আমার সাথে তুইও দৌড়ে পারবি না। পাশ থেকে আইদ তাদের এই ঝগড়া দেখে হাততালি দিয়ে বলল, বাবা কি মৌখিক যুদ্ধ চলছে আমার বীর পুরুষদের মাঝে, থামলি কেন, আরো কর। সালাম গিয়ে হাকিমের গলায় হাত রেখে বলল, এই ওস্তাদ আমাদেরকে বীর পুরুষ বলছে শুনছোস? হাকিম বলল, আগে জানলে হাতাহাতির মারামারিও করতাম, তাহলে আমাদেরকে মহাবীর বলতো। আইদ ধমক দিয়ে বলল, চুপ কর গাধার বাচ্চাগুলো, এখন বল ওই মেয়ের আত্মা কোথায়, তাকে কি ধরতে পেরেছিস? সালাম বলল, ধরেছি মানে, ধৈরা আপনার মন্ত্রতন্ত্রের রুমে আটকে রেখেছে, এখন শুধু আপনার আদেশের অপেক্ষা, তার সাথে কি করব বলেন? আইদ বলল, ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন আমার অন্য একটা কাজ আছে। তখনই আইদের ফোনে কল আসলো। আইদ ফোন চেক করে দেখলো অচেনা নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করতে ওপাশ থেকে বলল, হ্যালো, আমি লাইব্রেরিয়ান ইমন শিকদার বলছি, তুমি যে গতকাল হিব্রু ভাষার বাক্যটার অর্থ খুঁজছিলে সেটা পেয়ে গিয়েছে। আইদ এক্সাইটেড হয়ে বলল, তাহলে আমি এখনই আসছি, এটা জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বলে আইদ সালাম এবং হাকিমকে বলল, তোরা বাসায় থাক, আমি লাইব্রেরি থেকে ফিরে এসে বাকি কাজ করব। এই বলে আইদ চলে গেল। আইদ যাওয়ার পরই ইকরি এবং রাফসিয়া আসলো বাসায়। হাকিম বলল, ভাবি এসেছে। আইদ লাইব্রেরিতে গিয়ে দেখলো ইমন শিকদার গেইটে দাঁড়িয়ে আছে। আইদকে দেখে এগিয়ে এসে বলল, কাল সারা রাত এটা খোঁজার জন্য জেগেছিলাম, অনেক খোঁজার পরই বাক্যর অর্থ খুঁজে পেয়েছি। আইদ বলল, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে সারা রাত ঘুমাননি, চোখ ফুলে বালিশের মতো হয়ে গেছে, তো কি খুঁজে পেলেন আমাকে বলেন। ইমন শিকদার ইশারায় আইদকে তার সাথে আসতে বলল। সে আইদকে নিয়ে সেই প্রাচীন বই রাখার কক্ষে গেল। এদিকে আমরা দেখি ইকরি এবং রাফসিয়া আইদের বাসায় পৌঁছেছে, কিন্তু আইদকে কোথাও দেখা যাচ্ছে না। ইকরি দেখল সেই কাজের খালা কিছু কাপড় চোপড় নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। ইকরি তাকে ডাক দিয়ে বলল, খালা, আইদ কোথায়? আশ্চর্যজনকভাবে সে ইকরিকে চিনতে পারল না। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে, বাসায় কিভাবে ঢুকলেন? বের হয়ে যান বলছি। ইকরি অনেক অবাক হয়ে গেল, কারণ খালা কেন তাকে চিনতে পারছে না? গতকালকে তো তার সাথে কথা হলো, আর খালা কথা বলছিল গ্রাম্য ভাষায়, এই মহিলা তো একদম শুদ্ধ ভাষায় কথা বলছে। রাফসা বলল, ইকরি তুই কি শিওর এই বাসাটা সেটা? ইকরি কিছু বলল না, চারিদিকে তাকিয়ে দেখলো, হ্যাঁ এই বাসাই তো। কিছু বুঝতে না পেরে ইকরি এবং রাফসিয়া বের হয়ে গেল বাসা থেকে। দূর থেকে সালাম আর হাকিম এটা দেখে বলল,
তাড়াতাড়ি উস্তাদকে খবর দিতে হবে। ভাবি তো আর জানে না খালার মাঝে তার যমজ বোনের আত্মা বসবাস করে। কখনো তার বোন থাকে, আবার কখনো সে থাকে। গতকাল খালা ইকরিরে দেখছে, আর আজকে খালার মাঝে তার বোন আছে, তাই চিনতে পারিনি। হাকিম বলল, সালাম তুই বাসায় থাক, আমি গিয়ে উস্তাদকে খবর দিয়ে আসি। সালাম বলল, না তুই বাসায় থাক, আমি যাচ্ছি উস্তাদকে খবর দিতে, তুই রাস্তাঘাট চিনবি না ভালো করে। হাকিম রেগে বলল, সবসময় তর্ক করবি না সালাম, আমি যাব মানে যাব, তুই এখানে থাক। সালাম বলল, ঠিক আছে, তোকে একটা সহজ প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারোস তাহলে তুই যাবি, আর না পারলে আমি যাব। হাকিম একটু ভেবে রাজি হয়ে গেল। সালাম বলল, বলতো কুকুর তার মালিককে দেখে লেজ নাড়ায় কেন? হাকিম মাথা চুলকে অনেক ভেবে উত্তর খুঁজে না পেয়ে বলল, তুই বল। সালাম বলল, কারণ কুকুরের লেজে এত শক্তি নেই যে কুকুরকে নাড়াবে, তাই কুকুরই লেজ নাড়ায়, তুই পারস নাই, এখন আমি যাচ্ছি। এই বলে সালাম বিদ্যুৎ বেগে ছুটে গেল লাইব্রেরির উদ্দেশ্যে। আর হাকিম বেচারা এখনো ভাবছে কুকুরের লেজ শক্তি থাকলে সে কুকুরের লেজ নাড়াতে পারত। এদিকে আমরা দেখতে পাই ইমন শিকদার আর আইদ টেবিলে বসে একটা মোটা বই সামনে এনে বসে আছে। বইটার 999 নম্বর পৃষ্ঠায় হুবহু সেটা লেখা যেটা এই রংধনুর গোলায় লেখা আছে। আইদ বলল, এটার অর্থ কি? ইমন শিকদার বলল, এটার অর্থ হচ্ছে রংধনু দুনিয়ায় কেউ আটকে গেলে সেখান থেকে ফিরে আসা শুধু একটাই রাস্তা খোলা থাকে, সেটা হলো পুনর্জন্ম। তবে যার মাঝে সে পুনর্জন্ম নিতে চায় তার সম্পূর্ণ নিজের ইচ্ছা থাকতে হবে, জোর করে কোনোভাবেই পুনর্জন্ম নেওয়া যায় না। এটা শুনে আইদ ভাবতে লাগলো, কথা ইকরির মাঝে পুনর্জন্ম নিতে চায়, কিন্তু ইকরি এখনো এই ব্যাপারে তেমন কিছু জানে না। কথা আমাকে এই মেসেজের জন্যই পাঠিয়েছে যাতে আমি ইকরিকে রাজি করাতে পারি। কথা আমার সাহায্য চাচ্ছে। ইমন শিকদার বলল, তুমি কিছু চিন্তা করছো? কিসের মেসেজ এটা? কে পাঠিয়েছে রংধনু দুনিয়া থেকে? আমি বললাম, রংধনু দুনিয়া মানে? ইমন শিকদার বইটা বন্ধ করে তাকের উপর রেখে আমার সামনে বসে বলল, হ্যাঁ, রংধনু দুনিয়া। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত 3 জন চাঁদের পুরী এসেছে পৃথিবীতে, তাদের কেউই চন্দ্রগ্রহণ পর্যন্ত বাঁচতে পারেনি। তারা চন্দ্রগ্রহণ পর্যন্ত বেঁচে থাকলে অর্ধেক জিন জাতি ধ্বংস হয়ে যেত, তাই যেভাবেই হোক জিনরাজা তাদেরকে চন্দ্রগ্রহণের আগেই মেরে ফেলেছে। আর তারা মরার পর তাদের আত্মা রংধনুর দুনিয়া আটকে যায়। যুগ যুগ ধরে তারা চেষ্টা করে আসছে কারো শরীরে পুনর্জন্ম নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে, কিন্তু কোনো এক অজানা কারণে সেটা হয়নি কখনো। আমি অবাক হয়ে বললাম, আপনি এত কিছু কিভাবে জানেন? কে আপনি? ইমন শিকদার অদ্ভুত একটা হাসিতে বলল, নিজেকে খোঁজো, তাহলে আমার পরিচয় পাবে। আমি কিছু বলতে যাব তখনই পেছন থেকে সালাম এসে ডাক দিল, মিস্টার সালাম, রিপোর্টিং ওস্তাদ, গরম খবর নিয়ে এসেছে। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম সালাম তার মোলার মতো দাঁতগুলো বের করে দাঁড়িয়ে আছে। আবার সামনে তাকাতেই আমি বড় একটা ঝটকা খেলাম, কারণ ইমন শিকদার সামনে নেই। চোখের পলকে সে কোথায় চলে গেল? আমি বসা থেকে উঠে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু তার কোনো চিহ্ন নেই। সালাম বলল, ওস্তাদ, আপনি কি কিছু খুঁজছেন? আমি বললাম, আমার সামনে যে বসেছিল সে কোথায় গেল? তোর দিকে তাকিয়ে সামনে তাকাতেই দেখি সে নেই। সালাম অবাক হয়ে বলল, কার কথা বলছেন ওস্তাদ? আপনি তো এখানে একাই বসেছিলেন, আমি এসে আপনার সামনে কাউকেই দেখতে পাইনি। সালামের কথা শুনে আমি রেগে গেলাম। সে আমার সামনেই ছিল, তুই কিভাবে দেখতে পেলি না তাকে? খেয়াল করে দেখলাম টেবিলের উপর রংধনুর গোলাটাও নেই, তার মানে সে ওটা নিয়ে গেছে। আমি রাগে টেবিলের উপর ঘুষি মারলাম। সে কে ছিল? কি উদ্দেশ্য নিয়ে সে এসেছিল? তাকে কোথায় পাবো? কিছু বুঝতে পারছি না। আমি বললাম, কি খবর নিয়ে এসেছিস বল। সালাম ভয় ভয় বলল, আপনি বাসা থেকে বের হওয়ার পরপরই ইকরি ম্যাডাম এসেছিল তার বান্ধবীকে নিয়ে, কিন্তু খালার মাঝে তখন অন্যজন ছিল, তাই খালা তাকে চিনতে পারিনি, বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। এটা শুনে আমার রাগ আরো বেড়ে গেল। আমি বললাম, গাধার বাচ্চা, তাহলে তুই আমার কাছে কেন এসেছিস? তুই তো নিজেই খালাকে বলতে পারতি ইকরি আমার পরিচিত, খালার মাঝে যেই থাক তোদের দুজনকে তো চিনে, তাই না? সালাম মাথা চুলকে বলল, তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। কি লাভ এই মাথা রেখে, কি লাভ এই মাথা রেখে? এই বলে সালাম তার মাথা ঘাড় থেকে খুলে হাতে নিয়ে আসলো। আমি বললাম, হয়েছে, আর নাটক করতে হবে না, চল এখান থেকে এখন। ইমন শিকদারকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। আইদ এবং সালাম একসাথে লাইব্রেরি থেকে বের হলো। আমরা দেখতে পাই ইমন শিকদার লাইব্রেরির ছাদে দাঁড়িয়ে আছে, তার হাতে রংধনুর গোলাটা। সে এক রহস্যময় হাসি দিয়ে আইদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে ছাদ থেকে। আইদ বাসে ফিরে দেখলো ইকরিয়া রাপসিয়া ড্রয়িং রুমে বসে আছে সোফায়। আইদ খুশি হয়ে বলল, আরে আপনারা, আমি জানতে পেরেছিলাম আপনারা নাকি চলে গেছেন আমাকে না পেয়ে, কাজের খালা চিনতে পারিনি। ইকরি বলল, হ্যাঁ, প্রথমে তো চিনতে পারিনি, পরে উনি নিজেই গিয়ে আবার গেট থেকে ফিরিয়ে নিয়ে এনেছে। ওনার নাকি ভুলে যাওয়ার রোগ আছে, তাই আমাকে দেখে চিনতে পারিনি। আইদকে বসে ইকরির চোখে চোখ রেখে বলল, গতকালই না রাগ দেখিয়ে চলে গেলেন, দেখলেন তো, আমাকে ছাড়া একদিনও থাকতে পারলেন না, একেই বলে টান। ইকরি মুখ বাঁকিয়ে বলল, তেমন কিছুই না, আপনি তো আছেন আপনার চাঁদের পরীকে নিয়ে, আমার প্রতি আপনার কোনো টানই নেই। আইদ বলল, চাঁদের পরী আর আপনি একই, এখন বলেন কেন এসেছেন? জরুরি কাজ ছাড়া তো আসার কথা না আপনার। ইকরি বলল, আমার আম্মু মিসিং, বাসায় গিয়ে দেখি আমার আম্মুর রূপে বাসে অন্য কিছু। সে ভীষণ ভয়ঙ্কর ছিল, ছাগলের মাথাবিহীন শরীর আর মাথাটা তার হাতেই ছিল। আজ আমি জানি আমার আম্মু এখন কোথায় আছে, এখন আমাকে বলুন আম্মুকে কোথায় পাবো। আইদ বলল, তো এখন শাশুড়ি আমাকে খুঁজে বের করতে হবে, তাই তো?
ইকরি ভুরুকুচকে বলল, কার শাশুড়ি আম্মা? আইদ জিব্বায় কামড় দিয়ে বলল, উপস, মানে আপনার বয়ফ্রেন্ডের শাশুড়ি আম্মা। ইকরি একটু রেগে বলল, কিসব বাজে বাজে কথা বলছেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আইদ বলল, এটাই তো কনফার্ম করতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে বলেন, দেখি আমি কিছু করতে পারি কিনা আপনার জন্য। ইকরি বলল, 2-3 মাস আগে আমার আব্বু গ্রামের বাড়ি গিয়েছিল দাদা দাদির সাথে দেখা করতে, কিন্তু আব্বু আর ফেরেনি। আমার মনে হয় আম্মু হয়তো গ্রামের বাড়ি গেছে আব্বুর কাছে। আমার ফোনও বন্ধ আসছে, তাই আপনি যদি আমাদেরকে নিয়ে একটু সেখানে যেতেন খুব উপকার হতো। শহর থেকে অনেক দূরে হওয়ায় যেতে ভয় পাচ্ছি। আইদ একটু ভেবে বলল, আপনাদের গ্রামের নাম কি আর এটা কোথায়? ইকরি বলল, যশোর জেলার চৌগাছা থানায়। চিন্তা করবেন না, আপনাকে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। আইদ একটু হেসে বলল, গাড়ি ভাড়া লাগবে না, 2-3টা ফ্লাইং কিস আর লাভ ইউ বলে দিলে হবে। আর আপনি যে গ্রামের নাম বলছেন সেখানে আমারও কাজ আছে। গত কয়েকদিন আগে আমার কাছে ফোন এসেছিল ওই জায়গা থেকে। একটা লোক নাকি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার আত্মা গ্রামবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। সময় হয়ে ওঠে না, তাই যেতে পারছিলাম না। আপনারা বসেন, আমি রেডি হয়ে আসছি। ইকরি বলল, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, আমার 2-3টা ফ্লাইং কিস আর আই লাভ ইউ বেঁচে গেল। আইদ হেসে বলল, তো রাপসিয়া, আপনি কেমন আছেন এখন? বড় একটা বিপদ কেটে উঠেছেন মাত্রই, এখন থেকে সাবধানে থাকবেন। রাপসিয়া এতক্ষণ চুপচাপ বসে দুজনের কথা শুনছিল। আইদ ভেতরে চলে যাওয়ার পর রাপসিয়া ইকরিকে বলল, দোস্ত, তুই যদি এই ছেলেকে রিজেক্ট করস তাহলে প্লিজ আমার দিকে ছুড়ে মারিস। ছেলেটাকে দেখে আমার মনের মাঝে কুসকুস হনে লাগা হ্যাঁ। ইকরি ধমক দিয়ে বলল, চুপ কর, সে তো তার চাঁদের পরির জন্যই আমাকে একদিন রিজেক্ট করবে এক সময়, আর তুই আছোস তোর কুসকুস নিয়া। আইদ রুমে গিয়ে সালাম আর হাকিমকে ডাকলো। দুজনে হাজির হলো। তারপর হাকিম বলল, উস্তাদ, আমি খালাকে মনে করিয়ে দিয়েছি ইকরি ম্যাডাম আপনার পরিচিত। এই বকলম সালাম তো গিয়েছে আপনাকে খবর দিতে, আমি না করার পরেও গেছে। সালাম হাঁ করে তাকিয়ে বলে, এই ছিল তোর মনে? তোরে আমি বদদোয়া দিলাম, বাসর রাতে তোর বউ তোরে ভাইয়া ডাকবে। হাকিম বলল, সমস্যা নাই, বউটা তো তোর হবে। সালাম রেগে বলল, ঝালমুড়ির ঠোঙা, তুই আমার বউয়ের দিকে নজর দিছোস? मैं तेरा खून पी जाऊंगा হাকিম। আই ধমক দিয়ে বলল, তোরা কি চুপ করবি নাকি আমি ডান্ডা বের করব? হাকিম একটু লাজুক ভাবে বলছে, ছি ছি ওস্তাদ, ডান্ডা বের করবেন কেন? সালাম বলল, হারামজাদা লাঠির কথা বলছে। তুই জানোস না উস্তাদের আলমারিতে সবসময় একটা লাঠি থাকে? আইদকে আলমারি থেকে লাঠি বের করতে দুজনে উধাও। আইদ কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলো, এই গাধার বাচ্চাগুলো যে কবে আমার পিছু ছাড়বে। আইদ ফ্রেশ হয়ে রেডি হলো যাওয়ার জন্য। কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এলো সাথে করে। ইকরি আর রাপসিয়াকে গিয়ে বলল গাড়ির পেছনে ছেটে গিয়ে বসতে। আইদ সালাম আর হাকিমকে ডেকে বলল, আমি শহরের বাইরে যাচ্ছি, ওই মেয়ের আত্মা যেন কিছুতেই বের হতে না পারে, এই দায়িত্ব হাকিমের উপর দিলাম। সালাম বলল, ওস্তাদ, শিয়ালের কাছে মুরগি বাগা দিয়েন না, আমি অনেক ভালো, সৎ, নম্র, ভদ্র, সহজ সরল একটা ছেলে, আমাকে এই দায়িত্ব দেন। হাকিম, পারবে না ওস্তাদ। আইদ ধমক দিয়ে বলল, চুপ কর, তোর দায়িত্ব হলো ইমন শিকদারকে খুঁজে বের করা। আমি ফিরে এসে যেন শুনি তুই ইমন শিকদারকে খুঁজে পেয়েছিস, না হলে সামনের মাসে বেতন পাবি না। সালাম বলল, ঠিক আছে ওস্তাদ, আপনি এসেই সুখবর পাবেন, নিশ্চিন্তে যান ভাবিকে নিয়ে, লাগলে হানিমুন টানিমুন একসাথে বানিয়ে আসবেন। আইদ বলল, সালাম। সালাম বলল, এই হাকিম, যা নিজের কাজ কর, ওস্তাদ তোকে যে দায়িত্ব দিয়েছে সেটা ভালোভাবে পালন করবি। এই বলে সালাম চোখ ট্যারা করে চলে গেল। আইদ একটু হেসে গাড়িতে গিয়ে বসলো। ইকরি বলল, এতক্ষণ লাগলো আসতে? সে কখন থেকে বসে আছি। আইদ বলল, গাধাকে বোঝানো সহজ কাজ না ম্যাডাম, এখন তাহলে যাওয়া যাক। আইদ গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে লাগলো। কারো মুখে কোনো কথা নেই, গাড়ির ভিতর সম্পূর্ণ নীরবতা পালন চলছে। আইদ লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো দুজনেই নাক ডেকে ঘুমাচ্ছে। আইদ একটু পরপরই ইকরির দিকে তাকাচ্ছে লুকিং গ্লাসে। কি মায়াবী মুখ, এ যেন সেই আমার চাঁদের পুরী। যত যাই হোক, চাঁদের পুরীকে আমি ফিরিয়েই আনবো, যেভাবেই হোক ইকরিকে রাজি করাতে হবে। এদিকে ইকরি ঘুমের মাঝে আবার সেই স্বপ্নের জগতে চলে গিয়েছে। ইকরি একটা কবরস্থানে দাঁড়িয়ে আছে। একটা ভারী কণ্ঠ বলছে, আমাকে ঠিকঠাক মতো জানাজা দিয়ে দাফন করে দাও, নাহলে আমি সবাইকে মেরে ফেলবো। ইকরি এদিক ওদিক ছুটছাট চিৎকার করে বলছে, কে আপনি? আমি কেন আপনাকে দাফন করব? কিন্তু এই আওয়াজটা যেন থামছেই না। হঠাৎ ইকরি দৌড়াতে দৌড়াতে একটা ভাঙা কবরে পা পিছলে পড়ে গেল। কোনো রকমে উঠে দেখলো কবরের একটা অর্ধগলিত লাশ, তার মুখ থেকে মাংস খুলে খুলে পড়ছে। চোখ দুটোর জায়গায় 2টা গর্ত হয়ে আছে। নীল রঙের শার্টটা এখনো পচেনি। লাশের থেকে একটা ভোটকা গন্ধ বেরোচ্ছে। ইকরি নারী বুড়ি সব বের হয়ে আসবে মনে হচ্ছে গন্ধে। ইকরি ভয়ে দৌড় দিতে চাইলেই লাশটা খপ করে ইকরির হাত ধরে ফেলল। ইকরি চিৎকার করে উঠে নিজের পুরো শক্তি দিয়ে চিটকা টান মেরে নিজের হাত তার হাত থেকে ছাড়িয়ে দৌড় দিল। পেছনে তাকাতেই দেখলো সে কবরটায় ধপ করে আগুন জ্বলে উঠল। ইকরি ধরপড় করে ঘুম থেকে উঠে বসলো। ঘেমে পুরো শরীর ভিজে গেছে, অথচ গাড়িয়ে এসি অন করা। ইকরি বলল, গাড়ি থামান। আইদ বলল, কি হয়েছে? এখনো তো পৌঁছায়নি, গাড়ি থামো কেন? ইকরি চিৎকার করে বলল, থামাতে বলছি, থামান। ইকরির চিৎকারে রাপসিয়া উঠে গেছে। আইদ কিছু বুঝতে পারল না। গাড়ি রাস্তার এক সাইডে থামালো। ইকরি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গিয়ে বমি করে দিল গদগদ করে। ইকরির মনে হচ্ছে ভোটকা গন্ধটা এখনো তার নাকে লাগছে। রাপসিয়া পানির বোতল নিয়ে গিয়ে ইকরিকে দিল। ফ্রেশ হয়ে ইকরি গাড়িতে ফিরে এলে আইদ বলল, কি হয়েছে হঠাৎ করে? আমি তো গাড়ি আস্তে আস্তে ড্রাইভ করছিলাম। ইকরি শান্ত হয়ে বলল, আমি আবার সেই স্বপ্নটা দেখেছি।
এবার আমি তার অর্ধগলিত লাশ দেখেছি নীল শার্ট পরিহিত। দেখে বোঝা গিয়েছে তাকে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে, আর সেই আমাকে স্বপ্নের মাধ্যমে বলে তাকে জানাজা দিয়ে দাফন করতে। আইদ বলল, সে কি আপনার সাথে কথা বলেছিল? কিছু কি জানতে পেরেছেন সে কে? ইকরি বলল, না, সেটা জানতে পারিনি, তবে সে আমার এই হাত খপ করে ধরে ফেলেছিল। এটা বলতেই ইকরি খেয়াল করলো তার হাতের মুঠোয় কিছু একটা আটকে আছে। মুঠো খুলে দেখলো নীল শার্টের কিছু অংশ আটকে আছে। ইকরি অবাক হয়ে বলল, সে যখন আমার হাত ধরেছিল তখন অনেক ধস্তাধস্তি করে তার থেকে নিজেকে ছাড়িয়েছিলাম। তখনই হয়তো এটা আমার হাতে চলে এসেছিল। তার মানে এটা নেহাতি কোনো স্বপ্ন ছিল না। আইদ ইকরির হাত থেকে কাপড়ের টুকরাটা নিয়ে বলল, স্বপ্নের জগৎ থেকে কিছু নিয়ে আসা মানে তাকে বাস্তব দুনিয়ায় ডেকে আনা। সে নিশ্চয়ই আসবে তার জিনিস ফেরত নিতে। তখনই রাপসি এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, আমার জিনিস আমাকে ফেরত দে। আইদ এবং ইকরি দুজনে অবাক হয়ে তাকিয়ে দেখল রাফসিয়া নিচের দিকে মাথা নিচু করে চুলগুলো সামনে ঝুলিয়ে বসে আছে। আইদ বলল, এই দেখেন, বলতে না বলতে শয়তান হাজির। হায়াত আছে বলতে হবে, অনেকদিন বাঁচবে। ইকরি কাঁপা কাঁপা হাতে রাপসিয়ার কাঁধে হাত রেখে বলল, রাপসিয়া? হঠাৎ রাপসিয়া এক ঝটকায় মুখ তুলে কর্কশ গলায় বলল, আমি বলেছিলাম আমাকে ঠিকঠাক মতো দাফন করে দিতে, তুই সেটা করিসনি, এখন মর। এই বলে ইকরির গলা চেপে ধরে ছুঁড়ে মারল। ইকরি গাড়ির দরজা ভেঙে বাইরে গিয়ে পড়ল। আইদ তার ব্যাগ থেকে আত্মা বশ করার পয়সাটা বের করার আগেই রাপসিয়া আইদকেও ছুঁড়ে ফেলে দিল। তারপর এক লাফে গাড়ির ছাদে উঠে অদ্ভুতভাবে বসে বলল, সবাই মরবে এখন। আইদ উঠে গিয়ে ইকরিকে বলল, আপনি ঠিক আছেন তো? ইকরি কুকরাতে কুকরাতে বলল, আমার কথা ছাড়েন, আগে রাপসিয়ার ভেতর থেকে ওইটাকে বের করেন। আইদ বলল, যা দিয়ে আমি আত্মা বশ করবো সেটা গাড়ির ভেতরে, কিন্তু ওটা ছাড়াও আমি আত্মা বশ করতে পারবো, তবে অল্প কিছুক্ষণের জন্য সেটা। এই বলে আইদ নিচ থেকে কিছু ধুলো উঠালো মুষ্টিবদ্ধ করে, তারপর কিছু একটা পরে সেগুলোতে ফু দিল। রাপসি আবার এক লাফে গাড়ির ছাদ থেকে নেমে আইদের দিকে এগিয়ে আসলো। আইদ সুযোগ বুঝে হাতে হালকা ধুলো রাপসিয়ার চেহারায় ছুঁড়ে মারল। সাথে সাথে রাপসিয়া চিৎকার করে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। রাপসিয়ার শরীর থেকে কালো ধোয়ার মতো কিছু একটা বের হয়ে গেল এবং রাপসিয়া মাটিতে লুটিয়ে পড়ল। আইদ বলল, তাড়াতাড়ি রাপসিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসেন, আমাদের যেতে হবে। সে আবার রাপসিয়ার উপর ভর করে নিবে। ইকরি উঠে রাপসিয়াকে টেনে গাড়িতে তুলল। আইদ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে আবার রওনা হলো। এদিকে আমরা দেখতে পাই ইমন শিকদার একটা ধোঁয়াযুক্ত কক্ষে আসন পেতে বসে আছে চোখ বন্ধ করে। দেখে বোঝা যাচ্ছে সে গভীর ধ্যানে আছে। তার সামনে রংধনুর গোলাটা রাখা এবং একটা পিতলের পাত্রে একটা মোমবাতি জ্বালানো। সে কিছুক্ষণ পর জ্বলন্ত মোমবাতিটা হাতে নিয়ে সেটা কাত করে মোমের গরম ফোঁটাগুলো নিজের চোখ বন্ধ করে উপরে দিতে লাগলো। এক পর্যায়ে মোম দিয়ে তার দুটো চোখ ঢেকে ফেলল। তার সামনে থাকা রংধনুর গোলাটা পাত্রের ভেতর কাঁপতে কাঁপতে লাগলো। তারপর ভয়ঙ্করভাবে হাসতে হাসতে লাগলো এবং বলল, আমি আসছি তোমাকে মুক্ত করতে, ভয় পাবে না, আমি আসছি। এদিকে সালাম ইমন শিকদারের খোঁজে সে লাইব্রেরিতে এসেছে। যদিও সালামকে কেউ দেখতে পাচ্ছে না, তাই সে ইচ্ছা মতো এদিক ওদিক ছুটে তার খোঁজ চালিয়ে যাচ্ছে। কিন্তু পুরো লাইব্রেরি তন্ন করে খুঁজেও ইমন শিকদার নামে কাউকে পেল না। অবশেষে সালাম চলে গেল লাইব্রেরির স্টাফ রুমে, যেখানে এখানে থাকা সব স্টাফদের নাম লিস্টেড থাকে। সালামকে স্টাফ লিস্ট চেক করে লাগলো, কিন্তু আশ্চর্যজনকভাবে ইমন শিকদার নামে কেউ নেই। এখন সালাম কি করবে? এর মাঝে সালাম শুনতে পেল দুজন স্টাফ সেখানে বসে বলাবলি করছে। লাইব্রেরির পুরনো স্টাফদের লিস্ট গত 2 দিন ধরে মিসিং ছিল, সেটা দেওয়ালে ফ্রেমে করে টাঙানো ছিল। আজ সকালে হঠাৎ সে টেবিলের উপর পাওয়া গেছে, অথচ গত 2 দিন তন্ন করে খুঁজেও কেউ সেটা পায়নি। এমনকি পুলিশ কেসও হয়েছিল এটার জন্য। এটা শুনে সালামের সন্দেহ সৃষ্টি হলো। সে তাড়াতাড়ি সেই ফ্রেমে বাঁধানো পুরনো স্টাফদের লিস্ট খুঁজতে লাগলো এবং পেয়েও গেল। সালাম হাঁ করে তাকিয়ে রইল সেটার দিকে। এ কি, ইমন শিকদার নামে যে ছিল এখানে, তো সে ছিল আরো 125 বছর আগের স্টাফ। এতদিনে তো সে মারা যাওয়ার কথা। তাহলে কি ওস্তাদের সাথে যে দেখা করছে সে ইমন শিকদারের আত্মা ছিল? তাহলে ওস্তাদ সেটা বুঝতে পারলো না কেন? সালাম তাড়াতাড়ি করে গেল সিসিটিভি কন্ট্রোল রুমে। সেখানে যে দায়িত্ব ছিল, সালাম তাকে পেছন থেকে এক থাপ্পড় মেরে অজ্ঞান করে দিল এবং নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমার হাতে এত পাওয়ার, বা সালাম তুই গ্রেট হো। সালাম সেদিনে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো যেদিন আইদ এসেছিল লাইব্রেরিতে। খুঁজতে খুঁজতে দেখলো ওই তো ওস্তাদকে দেখা যাচ্ছে, কিন্তু সে তো একাই হাঁটছে আর কথা বলছে, তার সাথে তো কাউকে দেখা যাচ্ছে না। তার মানে সত্যি সত্যি সে ইমন শিকদারের আত্মা ছিল। যেহেতু ওস্তাদও তাকে ধরতে পারেনি, তার মানে সে কোনো সাধারণ আত্মা না। এদিকে আইদরা তাদের গন্তব্য যশোরের চৌগাছা থানায় চলে এসেছে প্রায়। রাপসিয়ার জ্ঞান ফিরতে উঠে বলল, কিরে, আমার কি হয়েছিল? একই গাড়ির দরজা ভাঙা কেন? আমার কি অ্যাক্সিডেন্ট করেছিলাম? ইকরি বলল, অ্যাক্সিডেন্ট তুই করস নাই, অ্যাক্সিডেন্ট করছে আমরা, আর একটু হলেই তো আমাদেরকে মেরে ফেলতে তুই। কেমনে ফাল দিয়ে গাড়ির উপর উঠে গেলি তুই? রাপসিয়া বলল, মানে কি বলতেছো আবল তাবল? আমি আবার কখন গাড়ির ছাদে উঠলাম? এই আইদ ভাইয়া, গাড়ি পাবনা থেকে ঘোরান, ইকরিকে সেখানে রেখে আসি। আইদ এসে বলল, ইকরিকে পাবনা পাগলাগারোতে রাখবো না, ওকে রাখবো আমার মনের পাগলাগারোতে। রাপসিয়া একটু কেসে বলল, ফেরিত দেখে মন চায় গেন্ডারির জুস খেয়ে মইরা যায়। ইকরি রেখে বলল, ফালতু কথা বলিস না তো, এমনি অনেক চিন্তায় আছে আমি। সেখানে গেলে আম্মা আব্বুকে পাবো কিনা। এর মাঝে একদল লোক মশলা হাতে আইদের গাড়ি থামালো।
আইদ গাড়ি থামিয়ে মাথা বের করে বলল, কি হয়েছে, পথ আটকালেন কেন? একজন বলল, আপনি নিশ্চয়ই আইদ, শহর থেকে এসেছেন? আইদ মাথা নেড়ে বলল, হ্যাঁ। লোকটা বলল, আমরা আপনাকে খবর দিয়েছিলাম, এটা সেই চৌগাছা, একটু আগেও একজনকে মেরে ফেলেছে সেই অতৃপ্ত আত্মা। আইদ গাড়ি থেকে নামলো, সাথে ইকরি এবং রাফসিয়াও নামলো। আইদ বলল, তার উৎপত্তিস্থল কোথায়? একজন বলল, পাশের জঙ্গল থেকে প্রতিদিন ওই আত্মার গর্জন শোনা যায়। সে চিৎকার করে বলে যে সে যতদিন না এসে আমাকে দাফন করবে ততদিন আমি মুক্তি পাবো না, আমি সবাইকে মেরে ফেলবো। ইকরি অবাক হয়ে আইদকে বলল, এই একই কথা তো আমরা স্বপ্নেও এসেছে, তাহলে কি এই আত্মাটা সেই আত্মা? আইদ বলল, সেটা দেখা যাবে, আমরা এখন জঙ্গলে যাবো এই আত্মার খোঁজে। সে যদি আপনার স্বপ্নে সে আত্মা হয় তাহলে তাকে আটকানো অনেক কঠিন হয়ে যাবে, কারণ সে বাস্তব দুনিয়ায় চলে এসেছে ইতোমধ্যে। এই বলে আইদ একটা মশাল হাতে নিয়ে একজন লোককে বলল, আমাকে জঙ্গলের পথ দেখিয়ে দিন। লোকটা আইদকে পথ দেখিয়ে দিল। আইদ সবার আগে হাঁটতে লাগলো। আইদের পিছনে রাফসি এবং ইকরি একে অপরের হাত শক্ত করে ধরে হাঁটছে। বাকি গ্রামবাসী সবাই দোয়াদরুদ পড়তে পড়তে পেছনে হাঁটছে। এদিকে আমরা দেখতে পাই হাকিম সেই রুমের বাইরে বসে আছে যেখানে হাবিবার আত্মা বন্দি করে রাখা হয়েছে। হাবিবার আত্মা ভেতর থেকে চিৎকার করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তার চিৎকার চেঁচামেচিতে হাকিম কান পেতে চেপে ধরে বসে রইল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে হাকিম দরজা খুলে হাবিবার আত্মাটাকে চপাট করে একটা থাপ্পড় লাগিয়ে রুমের কোণে ফেলে দিল। থাপ্পড়কে হাবিবা একদম চুপসে গেল এবং গালে হাত দিয়ে কোণে বসে রইল। হাকিম গিয়ে হাবিবার কাছে বলল, মৃত্যুর পর যদি কোনো কারণে মুক্তি না পাও তাহলে অন্তত মানুষের বিরক্তর কারণ হইও না। আমি আর সালাম বেঁচে থাকতে অনেক পাপ করেছি, একসাথে অনেক খারাপ কাজ করেছি, তাই আমরা মৃত্যুর পরও মুক্তি পাইনি, এভাবেই ঝুলে আছে। কিন্তু আমরা কখনো কারোর উপর প্রতিশোধ বা কারোর ক্ষতি করার চেষ্টা করিনি। মৃত্যুর পর কোনো ধনী গরিব সাদা কালোই সবাই এক, কারোর মাঝে কোনো পার্থক্য নেই। ভাগ্য ভালো মৃত্যু সবারই হয়, নাহলে বড়লোক আর অহংকারী ব্যক্তিরা এটা নিয়েও মজা করত যে গরিব ছিল বলে মারা গেছে। তুমি নিজের ভেতরে থাকা রাগ, হিংসা, প্রতিশোধ ঝেড়ে ফেলে দাও। আমাদের টিমে যোগ দিয়ে আত্মা হওয়ার বিষয়টা এনজয় করো। আমাদেরকে কেউ দেখতে পায় না বিশেষ শক্তির অধিকারী মানুষ ছাড়া, তাই নিজেকে একজন অপ আত্মা বানানোর যে একজন ভালো আত্মা হয়ে আমাদের সাথে থেকে যাও। যদি রাজি থাকো তাহলে এক চাপো। হাবিবা বাচ্চাদের মতো করে বলল, আর যদি না থাকি তাহলে? হাকিম বলল, তাহলে এক চাপো, কারণ তোমাকে তো আমাদের টিমে লাগবেই। আমাদের টিমের সব আছে, শুধু গ্ল্যামার নাই, তুমি হবে আমাদের গ্ল্যামার আত্মা। হাবিবা বলল, ঠিক আছে, তাহলে আমি এক চাপলাম, আমি আপনাদের টিমে এখন থেকে। হাকিম খুশি হয়ে বলল, স্বাগতম। আচ্ছা, তোমার চেহারা তো মাশাআল্লাহ ফুলের মতো সুন্দর, এই সৌন্দর্যের রহস্য কি? হাবিবা একটু লজ্জা পেয়ে বলল, তেমন কিছু না, বেঁচে থাকতে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাই সুন্দর আমি। হাকিম বলল, বাহ, খুব ভালো তো, তাহলে মাঝে মাঝে নফল নামাজে পড়তে অন্তত হাত পাও সুন্দর হয়ে যেত। এই বলে হাকিম হাসতে লাগলো। হাবিবা বলল, আপনিও না? এদিকে আইদরা জঙ্গলে গিয়ে সেই আত্মার খোঁজ করছে। হঠাৎ চারিদিকে প্রচন্ড বাতাস বইতে শুরু করলো। সবার হাতে থাকা মশাল নিভে গেল। আইদ তাড়াতাড়ি ব্যাগ থেকে বিশেষ ধরনের এক সবুজ আলো লাইট বের করে সেটা জ্বালিয়ে দিল। সবুজ আলোতে দেখা গেল একটু দূরেই জীর্ণ শীর্ণ শার্ট গায়ে কেউ একটা দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে মাংস খুলে খুলে পড়ছে, রাগে হিংস্র পশুর মতো গড়গড় করছে। ইকরি বলল, এটাই সেই লাশ, যেটা শার্টের অংশ আমি নিয়ে এসেছিলাম। গ্রামবাসী এটা দেখে ভয়ে যে যার মতো ছুটে পালাতে লাগলো, কিন্তু আইদ এক পাও নড়ল না। আইদ চিৎকার করে জিজ্ঞাসা করলো, কে আপনি? কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? সে কোনো কথা বলল না, উল্টো ঘুরে হাঁটা দিল জঙ্গলের গভীরে। আইদ বলল, আমাদের তার সাথে যেতে হবে, সে আমাদের কিছু দেখাতে চায়। ইকরি এবং রাফসিয়া প্রচুর ভয় পাচ্ছে, তবুও আইদ থাকা সত্ত্বেও সাহস পাচ্ছে। এর মাঝে গ্রামবাসীরা সব পালিয়ে গেছে। আইদ, ইকরি এবং রাফসিয়া তার পিছু নিল। সে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে থেমে গেল। আইদরাও থেমে গেল। হঠাৎ সে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আইদ দৌড়ে গেল সেখানে যেখানে সে দাঁড়িয়েছিল। টর্চের আলোতে সেখানে একটা হালকা উঁচু করা মাটির স্তূপ দেখতে পেল। আইদ বলল, এটা হয়তো তার কবর, তাকে মারার পর কেউ এখানে এনে জানাজা ছাড়াই পুঁতে ফেলে রেখেছে, আর তাই এই আত্মার এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হঠাৎ রাফসিয়া বলে উঠল, ওটা কি? আইদ এবং ইকরি দেখল রাফসিয়া বাম দিকে একটা গাছের গোড়ায় কিছু একটার দিকে ইশারা করে আছে। সেদিকে এগিয়ে দেখল একটা মানুষের কঙ্কাল। এখানে পোকামাকড় খেয়ে যাচ্ছে কঙ্কালটাকে। ইকরি এগিয়ে গেল। কঙ্কালের হাতের দিকে লক্ষ্য করতেই একটা আংটি দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আইদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ইকরি? ইকরি কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বু। ইকরি কাঁদতে কাঁদতে আব্বুর কঙ্কালের সামনে বসে পড়ল। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। রাফসিয়া ইকরির সান্ত্বনা দিতে লাগলো। আইদ বলল, আপনি কিভাবে বুঝলেন এটা আপনার আব্বুর কঙ্কাল? তার জামা কাপড়ের তো কোনো চিহ্ন নেই। ইকরি কঙ্কালের হাত থেকে আংটিটা খুলে আইদের হাতে দিয়ে বলল, এটা আমার আব্বুর হাতে থাকতো সবসময়। আইদ আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখতে লাগলো। নিজের গেঞ্জি দিয়ে সেটা পরিষ্কার করে ভালোভাবে দেখতেই আইদ চমকে গেল। আইদের চোখ বড় বড় হয়ে গেল। দৃশ্য চলে গেল 10 বছর আগে, যেদিন সোহানা মারা গিয়েছিল বাসের ধাক্কায়। বিকট শব্দ শুনে আইদার কথা সেদিকে তাকালে দেখতে পেল সোহানার হাওয়ায় ভাসছে।
কিছু বুঝে ওঠার আগেই সোহানা গিয়ে ল্যাম্প পোস্টের খুঁটির সাথে বাড়ি খেয়ে নিচে আছড়ে পড়ল। আইদ সোহানা বলে চিৎকার করে দৌড়ে গেল। যে বাস সোহানাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিল সেই বাস সেদিন না থেমেই পালিয়ে গিয়েছিল, তবে ড্রাইভারের হাত জানালা দিয়ে বের হয়ে থাকায় আইদ শুধু তার হাত দেখতে পেয়েছিল। হাতে একটা আংটি চকমক করছিল। আইদ এই আংটিটার কথা কখনো ভুলবে না। সে আংটিওয়ালা লোকটাই সোহানার অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গিয়েছিল। দৃশ্য ফিরে এলো বর্তমানে। আইদ আংটিটা হাতে চেপে ধরে বলল, ইকরি, আপনার বাবা কি কাজ করত? ইকরি চোখ মুছে বলল, আমার বাবা বাস ড্রাইভার ছিল, তবে 10 বছর আগে কোন এক অজানা কারণে বাস চালানো ছেড়ে দেয় বাবা। তারপর ছোটখাটো একটা ব্যবসা করত। আইদের চোখ রাগে লাল হয়ে গেল। সোহানার অক্সিজেন মাস্ক পুরাটা আইদের চোখে ভাসতে লাগলো। সোহানা বলা শেষ কথাটা আইদের কানে বাজতে লাগলো, ভাইয়া, আমাকে শেষবারের মতো একটা ভেন্ডি বলে ডাকবি? আইদের আগে কষ্ট আংটিটা হাতের মাঝে এমনভাবে চেপে ধরল যে সেটা আইদের হাতে বিঁধে গিয়ে রক্ত বের হতে লাগলো। এটা ইকরি বা রাপসিয়া কেউ খেয়াল করলো না। আইদ নিজেকে কোনো মতো শান্ত করে বলল, এই আংটিটির মাধ্যমে আমি বের করবো আপনার বাবা কিভাবে মারা গিয়েছে, আর ওই আত্মাটাই বা কে। ইকরি বলল, তাহলে এখন সেটা করেন। আমি জানতে চাই আমার বাবা কিভাবে মারা গেছে। আইদ সেই কবরের মতো মাটির স্তূপ থেকে এক মুঠো মাটি নিয়ে ব্যাগে ঢুকিয়ে বলল, এখানে হবে না, এটা আমাকে অতীতে পৌঁছাতে হলে যেতে হবে চাঁদের পরীতে। ইকরি ভুরুকুচকে বলল, চাঁদের পরী? আইদ কিছু না বলে হাঁটা দিয়ে জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাপসিয়া আর ইকরিও আইদের পিছু নিল। রাপসিয়া ইকরির কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল, আংটিটা দেখার পর থেকে আইদের ব্যবহারের পরিবর্তন এসেছে, সেটা লক্ষ্য করছোস? ইকরি বলল, হ্যাঁ দেখেছি। নিশ্চয় আমার আব্বুকেও চিনে। এখন কোনো কথা বলিস না, দেখিও কি করে। গাড়ির কাছে এসে দেখলো গ্রামবাসীরা সবাই এখানে দাঁড়িয়ে আছে। আইদকে দেখেই সবাই এগিয়ে গেল। একজন বলল, আপনি কি সে আত্মাটাকে বন্দি করতে পেরেছেন? আইদ বলল, এখনো না, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো, চিন্তা করবেন না। লোকটা একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে বলল, আপনার ফিস এটা, দয়া করে আত্মাটাকে তাড়াতাড়ি তার গন্তব্যে ফেরত পাঠিয়ে দেন, আমরা অনেক আতঙ্কিত। আইদ টাকার বান্ডিলটা না নিয়ে বলল, এই কাজটার বিনিময়ে আমি কিছুই নিব না, কারণ এই আত্মার সাথে আমারও অনেক প্রশ্ন লুকিয়ে আছে। তাই আপনারা নিশ্চিন্তে নিজেদের বাসায় ফিরে যান, কালকের পর থেকে সে আর ফিরে আসবে না। গ্রামবাসীরা খুশি হয়ে সবাই যে যার মতো চলে গেল। আইদ গাড়িতে উঠে বসলো, সাথে ইকরি আর রাপসিয়াও। ইকরি বলল, আমরা এখন কোথায় যাচ্ছি? আইদ বলল, যেখান থেকে এসেছি সেখানে। ইকরি বলল, আপনি গ্রামবাসীদের এটা কেন বললেন যে ওই আত্মার সাথে আপনারও অনেক প্রশ্ন লুকিয়ে আছে? আপনি কি কিছু লুকাচ্ছেন? আইদ কোনো কথা না বলে ফুল স্পিডে গাড়ি ছাড়ল। আইদের মাথায় এখন একটাই কথা ঘুরছে, ইকরির আব্বুর কারণেই সোহানা মারা গিয়েছে সেদিন। সোহানার কথা ভাবতে ভাবতে আইদের চোখের কোণে এক বিন্দু পানি জমল। আজ হঠাৎ সোহানার কথা খুব মনে পড়ছে। আইদের চোখে ভাসতে লাগলো, একদিন সোহানা আর আইদ খাবারের কেনার জন্য দোকানে গিয়েছিল। সোহানা তার পছন্দের সব চকলেট আর আইসক্রিম নিল ব্যাগ ভর্তি করে। আইদ পকেট চেক করে দেখলো মাত্র 100 টাকা আছে, কিন্তু সোহানা কমপক্ষে 2000 টাকার খাবার নিয়েছে। আইদ ফিসফিস করে বলল, ভেন্ডি, তুই যে ঝোলা ভরছস, আমি টাকা কই পাবো? আমার কাছে 100 টাকা আছে মাত্র। সোহানা রেগে বলল, আমি কিছু জানি না, আমার এগুলো চাই চাই চাই, নাহলে কিন্তু এখন রাস্তার মাঝে শুয়ে নাগিন ডান্স দেবো। দোকানদার বুঝতে পারলো এদের কাছে টাকা নেই, তাই দোকানদার বলল, এই ভাই, তাড়াতাড়ি টাকা দেন, নাহলে সবকিছু ফেরত দেন। আইদ বলল, সোহানা, ফেরত দেবই, না হলে আমি পিটুনি খাবো আজ। সোহানা বলল, দিব না। দোকানদার বলল, দেন বলছি। সোহানা বলল, দিব না। আইদ বলল, দিয়ে দে ভেন্ডি। সোহানা বলল, দিব না মানে দিব না। এই বলে সোহানা সেগুলো নিয়ে দৌড় দিল। দোকানদার খপ করে আইদকে ধরে ফেললে বলল, টাকা না দিয়ে এখান থেকে যেতে পারবে না বাছা, না হলে পুলিশে ধরিয়ে দেব। আইদ দাঁত কটমট করে বলল, ভেন্ডির ঘরে ভেন্ডি, আমার ফাঁসাইয়া রেখা চলে গেলি? আচ্ছা, আমার কাছে টাকা নেই, আপনি পুলিশে খবর দেন। দোকানদার রেগে মেগে পুলিশে কল করলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসলো এবং আইদকে ধরে নিয়ে গেল। সোহানা পার্কে বসে আইসক্রিম খাচ্ছে মনের সুখে, কারণ সোহানা জানে আইদ হলো সাপের মতো, সে কোনো না কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিবেই। সোহানা আইসক্রিমে ফুরুত করে টান দিয়ে পেছনে তাকিয়ে দেখলো আইদ দাঁড়িয়ে আছে রাগান্বিত দৃষ্টিতে। সোহানা ব্যাগ থেকে একটা আইসক্রিম বের করে আইদের দিকে এগিয়ে দিয়ে বলল, কিরে, কখন আসলি? এনে আইসক্রিম খা। আইদ টান দিয়ে আইসক্রিমটা নিয়ে ঠাস করে সোহানার পাশে বসে আইসক্রিম খেতে খেতে বলল, তুই আমার ফাঁসাইয়া দিয়ে চলে আসলি কেন? তারা যদি আমাকে গণপিটুনি দিত? সোহানা বলল, সেসব কথা বাদ দে, আগে বল তুই গণপিটুনি থেকে বেঁচে ফিরলি কিভাবে? আইদ হেসে বলল, আল্লাহর বলদ দোকানদার আমার পিটুনি না দিয়ে পুলিশে ধরিয়ে দিছে। তারপর আমি পকেট থেকে থাকা শেষ পুঁজি 100 টাকা পুলিশকে ঘুষ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। সোহানা হাসতে হাসতে বলল, এই না হলে আমার ভাই। আইদ ফিরে এলো বর্তমানে। ঠোঁটের কোণে এক চিলতি হাসি সোহানার দুষ্টামিগুলো মনে করে। এদিকে আমরা দেখতে পাই ইমন শিকদার একটা কাগজে কি যেন লিখছে চোখ বন্ধ করে এবং বিড়বিড় করে একটা অদ্ভুত মন্ত্র আওড়াচ্ছে মুখে। হঠাৎ জেদ করে পৃষ্ঠাটা ছিঁড়ে হাতের মুঠোয় মুঠিয়ে ফ্লোরে ফেলে দিল। ফ্লোরে আরো অনেকগুলো মোড়ানো কাগজ পড়ে আছে। ইমন শিকদার হয়তো কিছু লিখতে চাচ্ছে, কিন্তু সেটা ঠিকঠাক হচ্ছে না। এভাবে লিখতে আর ছিটতে ছিটতে এক পর্যায়ে ইমন শিকদারের মুখে শয়তানি হাসি ফুটল। বোঝা গেল সে যেটা লিখতে চাচ্ছে সেটা লিখে ফেলেছে।
ইমন শিকদার চোখ খুলে কাগজটার দিকে তাকিয়ে একা একাই বলে উঠল, তার মানে তোমার নাম ফারদিন চৌধুরী, আইদ আহমেদ আর ফারদিন চৌধুরী। আমি তোমাদের রংধনুর দুনিয়ায় পৌঁছাতে দিব না আমার আগে। চাঁদের পরী আমার এবং আমারই থাকবে। তোমরা মারা যাবে আর আমি চাঁদের পরীর সাথে পুনর্জন্ম নিব। এই বলে ইমন শিকদার অট্ট হাসিতে মেটে উঠল। তার হাসিতে আশেপাশে সবকিছু কাঁপতে লাগলো। তার মুখের ভেতর কোনো জিহ্বা নেই। কালো অন্ধকার বেরিয়ে এলো তার মুখের ভেতর থেকে। টেবিলে থাকা রংধনুর গোলাটা তার রং হারিয়ে ফ্যাকাশে হয়ে গেল। এদিকে আইদরা বাসায় ফিরে এসেছে। আইদ গাড়ি থেকে নেমে কারোর সাথে কোনো কথা না বলে সোজা তার মন্ত্রতন্ত্রের কক্ষে চলে গেল। ইকরা রাসফিয়ার সাথে সাথে গেল। মন্ত্রতন্ত্রের কক্ষের উপর লেখা চাঁদের পরী। হাকিমা সালমা দূরে দাঁড়িয়ে আছে। হাকিম বলল, উস্তাদকে আজ অন্যরকম দেখাচ্ছে কেন সালাম? সালাম বলল, আমিও তো সেটাই ভাবছি, নিশ্চয়ই কিছু হয়েছে। উস্তাদকে তো এত রাগান্বিত কখনো দেখিনি। পেছন থেকে হাবিবা এসে বলল, হাকিম ভাইয়া আমার সাথে একটু আসেন তো। হাকিম বলল, চলো চলো, তুমি বললে তো বেড কাটা বিছানো রাস্তাও পার হতে পারি। সালাম মুখ বাঁকিয়ে বলল, আমার সামনে এসব ঢং করবি না হাকিম, মাথা গরম হলে তোকে লুঙ্গি পরিয়ে উল্টো করে টাঙিয়ে পিটাবো। হাকিম হাসতে হাসতে হাইবার সাথে যেতে যেতে গান ধরল, পরান যায় জলিয়ারে। সালাম নিজে রাগ কন্ট্রোল করে ডাক শান্ত গলায় বলল, হাকিম যাবে আমার সাথে? হাকিম পেছনে তাকিয়ে কৌতূহল নিয়ে বলল, কোথায়? সালাম বলল, হাঁকতে। এই বলে সালাম হাসতে হাসতে দৌড় দিল। হাকিম চিৎকার করে বলল, সালাম্মা তোরে আমি খাইছি, লেডিসের সামনে এমন কথা কেন বললি? হাকিম সালামের পিছু নিল। হাবিবা ফিক করে হেসে বলল, এই দুজনের টম এন্ড জেরি কবে বন্ধ হবে আল্লাহ জানে। আইজ চাঁদের পরীর কক্ষে গিয়ে লবণ ছিটিয়ে একটা গোলাকার বৃত্ত তৈরি করলো। দেখা গেল বৃত্তের মাঝখানে সেই কফিনটা রাখা, যেটা খুললেই কয়েকটা রং বেরঙের প্রজাপতি বেরিয়ে আসতো আর আইদ তার অতীতে চলে যেত। ইকরি বলল, এই কফিনটা কিসের? আইদ বলল, এটাই চাঁদের পরীর শেষ নিশানা, আমি যত্ন করে রেখে দিয়েছি। ইকরা বলল, ঠিক আছে বুঝলাম, এখন বলেন আমার কি কোনো দায়িত্ব আছে? আমি কি করব? আইদ বলল, অপেক্ষা। আইদ গোলাকার বৃত্তের মাঝে বসে একটা মোমবাতি জ্বালিয়ে একটা পাত্রে কিছু পানি ঢেলে আংটিটা সেই পাত্রে রাখলো। তারপর চোখ বন্ধ করে কিছু একটা পড়তে লাগলো। ইকরা রাপসিয়া ঘরের এক কোণে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে সে কি করছে। কিছু তো বুঝতে পারছি না। আইদ কিছুক্ষণ পর চোখ মেলে তাকালো। দেখা গেল আইদের চোখের মনি গায়েব। সম্পূর্ণ ধবধবে সাদা রঙের চোখে এক নজরে কফিনটার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ইকরি এবং রাপসিয়া প্রচুর ভয় পেয়ে গেল। আইদের এমন রূপ যেন তারা নিজের চোখে কেউ বিশ্বাস করতে পারছে না। আইদ ধীরে ধীরে কফিনের ঢাকনাটা হালকা খুলে দিতেই সেটা থেকে রং বেরঙের প্রজাপতি বেরিয়ে এলো কয়েকটা। একটা প্রজাপতি এসে আইদের হাতে বসলো। সাথে সাথে আইদ সেদিনে পৌঁছে গেল যেদিন সোহানার অ্যাক্সিডেন্ট হয়েছিল। পৌঁছানোর সাথে সাথে সোহানার অ্যাক্সিডেন্ট হলো। আইদ সেদিকে খেয়াল না করে দৌড়ে সে বাসে উঠে গেল। বাসে উঠে দেখলো মধ্যবয়স্ক একটা লোক গাড়ি ড্রাইভ করছে, কিন্তু বাসে কোনো যাত্রী নেই, একদম খালি বাস। বাসের হেল্পার চিৎকার করে বলল, তুই অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির সাথে উস্তাদ, গাড়ি থামান। কিন্তু ড্রাইভার বলল, পাগল নাকি তুই, এটা পাবলিক এরিয়া, এখন এখানে দাঁড়িয়ে গাড়ি থামালে আমরা ফেসে যাব। আইদকে কেউ না দেখলেও আইদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছে। রাগে আইদের চোখে লাল হয়ে গেল, কিন্তু আইদ এখন চাইলেও কিছু করতে পারবে না দেখে যাওয়া ছাড়া। ড্রাইভার আরো জোরে বাস ভাগাচ্ছে। এখন সে ভয় পেয়ে আছে যেন পুলিশ তাকে চিহ্নিত করতে না পারে। প্রায় 1 ঘন্টা পর বাস হাইওয়ে সড়কের শুনশান এলাকা দিয়ে যাচ্ছে। বাসের হেডলাইটের আলোতে দেখতে পেলাম পিলারে লেখা যশোর 0 কিলোমিটার। তার মানে এখন যশোরে আছে সে। ওই আত্মার সাথে যা হয়েছে এখানেও হবে হয়তো। বলতে না বলতে বাসের সাথে একটা মোটরসাইকেল আরোহীর গুরুতর অ্যাক্সিডেন্ট হলো। যেহেতু এটা শুনশান এলাকা, তাই এবার সে বাস থামালো। বাস থেকে হেল্পার এসে নেমে দেখলো মোটরসাইকেল আরোহী স্পট ডেড। তার গায়ে ছিল তখন নীল রঙের একটা শার্ট। তার মাথা একদম থেতলে গেছে। ড্রাইভার এবং হেল্পার মিলে লাশটাকে জঙ্গলে নিয়ে গেল। আইদ তাদের পিছু করতে করতে সেই জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে ইকরির বাবার কঙ্কাল পেয়েছিল তারা। তার মানে এখানে তারা এই লাশ এখানে পুঁতে ফেলবে। যেমন বলা তেমনই কাজ। হেল্পার গিয়ে বাস থেকে কোদাল নিয়ে এলো এবং দুজন মিলে লোকটার লাশ পুঁতে ফেললো সেখানে। কাজ শেষ করে তারা তাড়াতাড়ি করে বাসে ফিরে গেল এবং দ্রুত গতিতে বাস ছেড়ে চলে গেল। আইদ এখানে সেখানে দাঁড়িয়ে আছে। আইদ ভাবছে তারা তো লাশ পুঁতে রেখে চলে গেল, তাহলে ইকরির আব্বু মানে ড্রাইভার মারা গেল কিভাবে? তখন আইদ পেছনে কারোর খচখচ শব্দ পেল। কেউ শুকনো পাতার উপর দাঁড়িয়ে পা নাড়াচ্ছে। আইদ এক ঝটকায় পেছনে তাকিয়ে দেখলো তার আত্মা দাঁড়িয়ে আছে যাকে মাত্রই পুঁতে ফেলে রেখে গেছে। শাহিদকে বলল, তুমি ভবিষ্যৎ থেকে অতীতে এসেছো তাই না? আইদ বলল, হ্যাঁ, আমি জানতে এসেছিলাম আপনার সাথে কি হয়েছে এবং জেনেও গিয়েছি, কিন্তু আমি জানতে চাই ওই ড্রাইভার কিভাবে মারা গেল। সে বলল, আমি নিজে হাতে মেরেছি। আমার মৃত্যুর জন্য আমার বিন্দুমাত্র আফসোস ছিল না। আমি কোনো প্রতিশোধ নিতে চাইনি। আমি তাকে বারবার স্বপ্ন দেখেছিলাম যেন আমাকে জানাজা দিয়ে ঠিকঠাক মতো দাফন করা হয়, কিন্তু সে আমার দেখানো স্বপ্ন আমলে নেয়নি কখনো। তারপর সে একদিন এখানে আসে, কারণ এটা তার গ্রামের বাড়ি, তার বাবা মা এখানে থাকে। তাকে দেখতে পেয়ে আমার মাঝে পুষে রাখা রাগ জেগে উঠল। সুযোগ বুঝে আমি তাকে খুব যন্ত্রণাদায়ক মৃত্যু দেই।
আর তারপর আমার মাঝে একটা পশু জেগে ওঠে। মানুষ মারতে ভালো লাগে, তাই আমি সুযোগ পেলেই গ্রামের কাউকে না কাউকে মেরে ফেলি। তাকে মারার পর আমি তার মেয়েকে স্বপ্ন দেখানো শুরু করলাম, কিন্তু সে আমার স্বপ্ন আমলে নেয়নি। আমি তাকেও মেরে ফেলতাম, কিন্তু তাকে মারা সম্ভব না, কারণ তাকে রক্ষা করছে স্বয়ং চাঁদের পরী। সবকিছু শুনে আইদের কাছে এখন সব ক্লিয়ার হয়ে গেল। আইদ বলল, আপনি আর কাউকে মারবেন না, আমি নিজে আপনার জানাজার ব্যবস্থা করব, কথা দিলাম আপনাকে। সে সুন্দর করে হেসে বলল, আমি অপেক্ষায় থাকবো। আইদের বুকে ব্যথা শুরু হয়ে গেল, চিৎকার করে সেখানে বসে পড়ল। আইদ চোখ খুলে দেখল ইকরি এবং রাফসিয়া তার মাথায় পানি দিচ্ছে। আইদকে হুঁশে আসতে দেখে ইকরি অনেক খুশি হয়ে গেল, কিন্তু আইদ কিভাবে বলবে ইকরির আব্বুই সোহানার মৃত্যুর কারণ। ইকরি বলল, কি হয়েছে, আপনি অতীতে গিয়ে কি দেখলেন? আইদ উঠে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে পানি গিলে নিল কিছু। তারপর শান্ত গলায় বলল, আপনার বাবা একজন খুনি, সেদিন সে দুইটা তাজা প্রাণ কেড়ে নিয়েছে। ইকরি এটা শুনে অবাক হয়ে গেল যে তার আব্বা একজন খুনি। আইদ সবকিছু খুলে বলল ইকরিকে, সোহানার মৃত্যুর জন্য ইকরির আব্বু দায়ী। এটা শুনে ইকরি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। রাফসি ইকরির পেছন পেছন গেল। আইদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বের হলো রুম থেকে। এখন কি করব? ইকরিকে তো আমার দরকার, ইকরি ছাড়া চাঁদের পরীকে ফিরে আনা সম্ভব না। আইদ অনেক ভেবেচিন্তে ইকরির কাছে গেল। ইকরি এখনো কান্না করছে। আইদকে শান্ত গলায় বলল, যা হওয়ার তা হয়ে গেছে, আপনার আব্বু পাপের জন্য আপনাকে শাস্তি দেওয়া কোনোভাবেই মানায় না। যদিও আপনার আব্বু অ্যাক্সিডেন্টগুলো নিজের ইচ্ছাতে করেনি, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করার পর যেটা করেছে সেটা গুরুতর অপরাধ। এখন সবকিছু ঠিক করার সময়। আপনি আর রাফসিয়া যশোরে যাবেন এখন। সেখানে গিয়ে আপনার দাদা বাড়ির লোকজনকে বুঝিয়ে শুনিয়ে সেই লোকটার লাশ উঠিয়ে ঠিকঠাক মতো জানাজা পড়িয়ে দিবেন। তারপর একটা কবরস্থানে তাকে দাফন করে দিবেন। এটা এখন আপনার দায়িত্ব। ইকরি কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কেন আসছেন না আমাদের সাথে? আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমার তো কোনো দোষ নেই, তবুও যদি আপনি আমাকে শাস্তি দিতে চান তাহলে আমি মাথা পেতে নিব। আমার আব্বুর জন্য আপনি আমার কলিজার টুকরাকে হারিয়ে ফেলেছেন। আইদ একটু হেসে বলল, তাকে শাস্তি দিয়ে যদি আমার বোনকে আমি ফিরে পেতাম তাহলে দরকার হলে পুরো দুনিয়া জ্বালিয়ে দিতাম আমার বোনকে ফিরে আনার জন্য, কিন্তু ও তার ফিরে আসবে না। আপনি যান, আপনার কাজ শেষ করে আসেন, আমি আপনার অপেক্ষায় থাকব। ইকরি এবং রাফসিয়া চলে গেল যশোরের উদ্দেশ্যে। আইদ তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। চেয়ারে বসে আইদ চোখ বন্ধ করে ভাবতে লাগলো সোহানার দুষ্টামিগুলো। একবার সোহানার আইদ কোথাও যাওয়ার সময় দেখলো একটা বাড়িতে সাইনবোর্ড টাঙানো, সেখানে লেখা বাড়িটা বিক্রি করা হবে। সোহানা দৌড়ে গিয়ে ব্যাগ থেকে একটা কলম বের করে ওই লেখার নিচে লিখে দিল, ঠিক আছে, বিক্রি করে দেন। এটা দেখে আইদ সোহানার কান ধরে বলল, তোর কি শয়তানে আওলাই? তুই কি বড় হবি না কোনোদিন? তোর কি বিয়ার সাথে দিব না? সোহানা বলল, আইদ দা কানসার বলছি, আমি বড় না হলে তোর কি? আমি তো ছোট্টই থাকতে চাই। আমি তো সৃষ্টিকর্তার কাছে এটাই চাই সবসময় যে বড় হওয়ার আগেই যেন মরে যাই। বড় হলেই তুই আমাকে বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লাগবি। আইদের ঘোর ভাঙল, তার চোখের দুকোণে দুফোঁটা পানি জমেছে। চোখ মুছে সালাম এবং হাকিমকে ডাকলো। সাথে সাথে তারা দুজন এসে হাজির হয়ে বলল, লাব্বাইক ওস্তাদ। আইদ বলল, সালাম, তোকে আমি যে কাজটা দিয়েছিলাম সেটা কদ্দূর এগোলো? ইমন শিকদার কোথায় আছে জানতে পেরেছিস? সালাম বলল, সে কোথায় আছে সেটা জানতে পারিনি ওস্তাদ, কিন্তু তার কিছু ইনফরমেশন কালেক্ট করেছি আমি। সে কোনো জীবিত মানুষ না, সে একটা আত্মা। এটা শুনে আইদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আত্মা মানে? তাহলে আমি সেটা বুঝতে পারলাম না কেন। তুই কি শিওর এ ব্যাপারে? সালাম বলল, হ্যাঁ ওস্তাদ, আমি শিওর। লাইব্রেরির পুরাতন স্টাফদের লিস্ট থেকে জানতে পেরেছি সে আরও প্রায় 125 বছর আগে লাইব্রেরিতে কাজ করত। আর সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি সেখানে সেদিন শুধু আপনি ছিলেন। ইমন শিকদারের কোনো ফুটেজ নেই। আইদ একটু ভেবে বলল, তাহলে এই ব্যাপার, সে এমন কোন আত্মা যে আমাকে পর্যন্ত ধোঁকা দিয়ে ফেলল? যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। হাকিম বলল, ওস্তাদ, আপনি যাইলাম পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। যদিও এটাতে রিস্ক আছে, তবে সফল হলে আপনি ইমন শিকদার সম্পর্কে কিছুটা হলেও তথ্য পেতে পারেন। আইদ অবাক হয়ে বলল, তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। বা হাকিম, তুই তো দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছিস, প্রেমে টেমে পড়েছিস নাকি? সালাম ঠাস করে উঠল, হ্যাঁ ওস্তাদ, ওই মেয়েটার আত্মার সাথে হাকিমের চক্কর চলতেছে। হাকিম বলল, ফালতু কথা বলবি না সালাম, মেয়েটা অনেক ভালো, তাকে বোনের মতো দেখি। আইদ বলল, বোনের মতো দেখোস তাই না? হাকিম বলল, হ্যাঁ ওস্তাদ, তবে সেটা সালামের বোন হবে। সালাম বলল, আচ্ছা দুলা ভাই, তাহলে চলেন, আমাকে চকলেট কিনে দিবেন। হাকিম বলল, কোন ফ্লেভারের চকলেট লাগবে বল। সালাম রেগে বলল, হারামজাদা, আমি খাওয়ার চকলেটের কথা বলছি। আইদ ধমক দিয়ে বলল, গাধার বাচ্চাগুলো এখান থেকে যা বলছি, না হলে চকলেট তোদের। সালাম বলল, হাকিম চল এখান থেকে, ওস্তাদ মারপিটের মোড়ে চলে আসছে। এই বলে সালাম আর হাকিম ফুরুত করে চলে গেল। আইদ বসা থেকে উঠে চাঁদের পুরীতে চলে গেল জাইলাম পদ্ধতি শুরু করার জন্য। জাইলাম পদ্ধতি হচ্ছে কোনো আত্মার নাম লিখে সেই কাগজটা মন্ত্রপুত পানিতে ভিজিয়ে খেয়ে ফেলতে হবে, তাহলে সেই আত্মার কিছু অতীত চোখের সামনে ভেসে উঠবে। তবে আত্মা যদি টের পেয়ে যায় তার অতীতে কেউ প্রবেশ করেছে, তাহলে সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন হয়ে যাবে, এমনকি আর কখনো বর্তমানে ফিরে নাও আসতে পারে।
আইদ একটা কাগজে ইমন শিকদারের নামটা লিখলো আরবিতে। তারপর একটা পিতলের ছোট কলসি থেকে একটা পাত্রে কিছু পানি নিল। এটা মন্ত্রপুত পানি। আইদ আসন পেতে বসলো ফ্লোরের মাঝখানে। একটু ভয় লাগছে, যদি ইমন শিকদার টের পেয়ে যায় তাহলে আইদ অতীতে আটকে যাবে সারা জীবনের জন্য। নিজেকে শান্ত করে সাহস সঞ্চর করে আইদ প্রস্তুত হলো জাইলাম করার জন্য। আইদ চোখ বন্ধ করে সে কাগজটা পাত্রের পানিতে ভিজিয়ে রাখলো। কিছুক্ষণ পর কাগজে থাকা নামটা পানিতে মিশে গেল এবং পানিটা গরম হয়ে টকবক করতে লাগলো। আইদ গরম পানি থেকে কাগজটা বের করে এনে নিজের মুখে পুরে দিয়ে এবং চিবিয়ে কাগজটা খেয়ে নিল। সাথে সাথে আইদের চোখের মনি গায়েব হয়ে গেল। আইদ সামনে রাখা মন্ত্রপুত পানির পাত্রের দিকে তাকালো। দেখা গেল সেখানে ইমন শিকদারের কিছু দৃশ্য ভেসে উঠছে। ইমন শিকদারের যৌবনের বয়স এটা। সে একটা ফুল হাতে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। হয়তো কারোর জন্য অপেক্ষা করছে সে। আর অনেকেই বাসের অপেক্ষায় আছে। ইমন শিকদার বারবার হাতে থাকা পুরনো মডেলের ক্যাসিও ঘড়িটার দিকে তাকাচ্ছে। তখন একটা বাস এসে থামল। বাসে ওঠার জন্য সবাই ধাক্কাধাক্কি শুরু করলো। ইমন শিকদার অনেক ঠেলাঠেলি করে বাসে উঠতে সক্ষম হলো, কিন্তু কোনো সিট পেল না। উপরে থাকা হাতল ধরে দাঁড়িয়ে তার একটু সামনে সিটে বসা একটা মেয়ের দিকে তাকাচ্ছে বারবার। মেয়েটাও ঘাড় ঘুরে কিছুক্ষণ পর পর ইমন শিকদারের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। দেখে বোঝা যাচ্ছে এরা প্রেমিক যুগল। ইমন শিকদার ফুলটা হাতে নিয়ে এগিয়ে দিল মেয়েটার ইশারায়। নিষেধ করে দেখালো পাশে আম্মু বসে আছে। ইমন শিকদার দাঁতে দাঁত কামড়ে ফিসফিস করে বলল, বিশ্বযুদ্ধ করে বাসে উঠে যদি ফুলটা নাই দিতে পারি তাহলে আমি বাস থেকে লাফ দিয়ে মরে যাব। মেয়েটা হাত দিয়ে মুখ চেপে ইশারায় বলল, অন্য কোনো দিন দিও, আজকে না। বাস আরেকটা স্টেশনে থামলে ইমন শিকদার নেমে যাওয়ার সময় ভুলবশত ফেলে দেওয়ার ভান করে ফুলটা মেয়ের কোলে রাখলো। পাশে সিটে বসা মেয়েটার আম্মু এটা লক্ষ্য করার আগেই মেয়েটা তাড়াতাড়ি ব্যাগের ভেতর ঢুকিয়ে নিল ফুল। আর মনে মনে হাসলো, সত্যি পাগল একটা। ইমন শিকদার বাস থেকে নেমে সোজা চলে গেল লাইব্রেরিতে। সেখানে আসতেই লাইব্রেরির ম্যানেজার ইমন শিকদারকে কথা শোনাতে লাগলো, কাজ রেখে এভাবে বাইরে বাইরে ঘোরার জন্য। কিন্তু ইমন শিকদার যেন ম্যানেজারের মাঝেও তার প্রেমিকাকে দেখতে পাচ্ছে। সে দেখছে তার প্রেমিকার খোলা চুলগুলো বাতাসে উড়ছে আর রাগান্বিত চেহারায় তাকে কিছু একটা বলছে স্লো মোশনে, কিন্তু তার কোনো শব্দই নেই। ইমন শিকদার ঘরের মাঝে ম্যানেজারের হাত ধরে ডান্স করতে করতে বলল, আমার চাঁদের পুরি কবে আসবে আমার ঘরে জ্যোৎস্না দিতে? তখনই ম্যানেজারের চিৎকারে ইমন শিকদারের ঘোর ভাঙল। জিব্বায় কামড় দিয়ে ম্যানেজারকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। আশেপাশে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। রাতের বেলা ইমন শিকদার হারিকেনের আলোতে বসে চিঠি লিখছে তার প্রেমিকার জন্য। প্রিয় চাঁদের পরি, আমি নিজেকে হারানোর ভয় পাই না, যতটা তোমাকে হারানোর ভয় পাই। তুমি হারিয়ে গেলে আমি তোমাকে মৃত্যুর পর হলেও খুঁজে বের করব। আমি জানি তুমি সাধারণ কোনো মানুষ না, তবে চন্দ্রগ্রহণের আগ পর্যন্ত আমি তোমাকে রক্ষা করব। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি হবে প্রথম চাঁদের পরি যে চন্দ্রগ্রহণ পর্যন্ত বেঁচে থেকে সম্পূর্ণরূপে মানুষে রূপান্তরিত হবে। সেই দিন আর বেশি দূরে না। ইতি, তোমার ইমন শিকদার। চিঠি লেখা শেষ করে ইমন শিকদার অদ্ভুত একটা হাসি দিয়ে ওপরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আইদ আহমেদ, আমার অতীতে প্রবেশ করেছ অথচ আমার অনুমতি নাওনি? ভেরি ব্যাড। এই বলে ইমন শিকদার একটা কাগজে আইদের নাম লিখে সেটা হাতের মুঠোয় মুড়িয়ে চেপে ধরল। বর্তমান সমাজে আইদের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। আইদ নিঃশ্বাস নিতে পারছে না। অতীতের ইমন শিকদার জোরে জোরে হাসছে আর বলছে, চাঁদের পরি শুধু আমার। আইদ কোনো মতে মুখের ভেতর থেকে নিজের আঙুল ঢুকিয়ে বমি করে দিল এবং বমির সাথে গিলে ফেলা কাগজের টুকরো বের হয়ে আসলো। আইদ বের হতে সক্ষম হলো ইমন শিকদারের অতীত থেকে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আইদ ক্লান্তিতে সেখানে চিত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে নিজেকে শান্তভাবে ভাবতে লাগলো, ইমন শিকদার ওই মেয়েটাকে চাঁদের পরি বলছে কেন? কে এই মেয়েটা? আর ইমন শিকদারের উদ্দেশ্য কি? সে কি করতে যাচ্ছে?